লেক লেকের উল্টো দিকে রয়েছে একটি কবরস্থান। হাজার হাজার মৃতদেহের কফিন সেখানে শোয়ানো ছিল। মামার বাসার জানালা দিয়ে গ্রেট কিন্তু মামা নির্জন পরিবেশ খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ সময় একাই কাটাতেন। একদিন রাতের বেলা আনুমানিক 11টা-12টার দিকে মামা হাঁটতে হাঁটতে আনমনা হয়ে সেই লি গ্রেভে মনে মনে বেশ শান্তি। কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখেন লাইটার আনতে তিনি ভুলে গেছেন। তাই মামা বাড়ির দিকে পা বাড়ালেন লাইটার আনার জন্য। কিন্তু যখনই তিনি পা বাড়িয়েছেন তখনই দেখতে পেলেন তার থেকে কিছুটা দূরে গ্রেভইয়ার্ডের ভেতরে সাদা গাউন পরা একটা মেয়ে মামার দিকে হেঁটে আসছে। মামা মেয়েটাকে দেখে ভাবলেন হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে সে হাঁটতে হাঁটতে এদিকটা এসেছে। মেয়েটা মামার কাছে এসেই মামাকে তাদের ভাষা স্বাভাবিকভাবেই নিলেন। মামার সাথে মেয়েটি অনেকক্ষণ কথা হয়। এভাবেই গল্প করতে করতে মামার সাথে রিয়ানার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক পর্যায়ে রিয়ানা মামাকে বলে আজ তার জন্মদিন এবং মামাকে তার জন্মদিনের পার্টিতে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। মামা প্রথমে তার সাথে যেতে রাজি না হলেও পরে তিনি রিয়ানার সাথে হাঁটতে লাগলেন রিয়ানার বাড়ির দিকে। রিয়ানা মামা থেকে এক কদম পিছিয়ে হাঁটছিল। হঠাৎ মামা খেয়াল করলেন তিনি কবরস্থানের ঠিক মাঝ বরাবর হাঁটছেন। দুপাশে সারি সারি কবর স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। একটা সময় তার মনে হলো তিনি একাই হেঁটে চলেছেন। মামা বুঝলেন তিনি খারাপ কোনো কিছুর কবলে পড়েছেন। তাই তিনি কোনো কিছু না ভেবে প্রাণপণে দৌড়াতে লাগলেন। তার পা যেন চলছিল না। দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে একটা গর্তের ভেতরে পড়ে গেলেন মামা। সেটি ছিল একটি ভাঙা কবর। চাঁদের আলোয় মামা দেখলেন তিনি একটা আরো ভেঙে গেল এবং পচে যাওয়া একটা মৃতদেহর পেটের ভেতর হাতটি ঢুকে গেল। মৃতদেহটি একটি মেয়ে ছিল, স্পষ্ট সেটা বুঝতে। কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একসময় মামা ইট সিমেন্টের তৈরি একটা শক্ত কিছুর ওপর ভর দিয়ে কবর থেকে উঠতে যাবেন। ঠিক তখনই মামা অনুভব করলেন কেউ তার পা টেনে ধরেছে। মামা তাকিয়ে দেখলেন সেই দৃশ্যটি দিয়ে এবং জ্ঞান ফেরার পর মামা দেখলেন তিনি তার নিজের ঘরে কিছু লোক এবং পুলিশ রয়েছে সাথে। কবরস্থানে দুজন সিকিউরিটি মামার চিৎকার শুনে গিয়ে দেখে মামা কবরের ভেতর পড়ে আছেন এবং মামাকে কবর থেকে তুলে আনেন। পরবর্তীতে মামা পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশ এবং কবরস্থানের সিকিউরিটি যায় এবং মামা যে কবর ছিলেন তার সামনে একটা পাথরের সাইনবোর্ডে লেখা, খোদাই করে লেখা
রিয়ানা স্মিথ 1985 to 2005। পরে জানতে পারলেন কবরস্থানটি সবসময় তালা বন্ধ থাকে, কিন্তু সেদিন মামা কি কবরস্থানের ভেতরে চলে গিয়েছিলেন। আর সে কথাটি হচ্ছে, এই যে কবরস্থানে মেয়েটি নিয়ে গেল, এটি খুব একটা স্বাভাবিক ঘটনা। এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে তাহলে এই ধরনের বাবা যে তার পা টেনে ধরেছে বা তিনি একটা পাথরে পড়েছে, মৃত দেহ পচে গিয়েছিল, পেটের ভেতরে হাত চলে গিয়েছিল, সে কারণেই সব ঠিক আছে। কিন্তু এই যে যেটা এই রিয়ানা উঠে বসলো কফিনের উপরে এবং তারপরে তার পা টেনে ধরলো, আমার প্রশ্ন হচ্ছে এইটুকু ঘটনা, এই পরের অংশটুকু মামা কি ভয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেটা রাখার জন্যই এই ঘটনাটি পড়া। এবং এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা, কারণ আপনারা আমি বিশ্বাস করি আমার চাইতে অনেক বেশি জানেন। আমি শুধুমাত্র আপনাদের জানা, আপনাদের লেখা, আপনাদের বলা ঘটনাগুলো সবার সাথে শেয়ার করি। সো এই প্রশ্নের উত্তর দিতে আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে গিয়ে দেখবেন। যে আবু জাফর মোহাম্মদ সালেহ, আমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ কর্পোরেশন থেকে এসেছি। আসলে এই ঘটনাটা আমি কালেক্ট করেছিলাম আমাদের এক সহকর্মীর কাছ থেকে। তো আমার ওই সহকর্মী মূলত স্ক্যাপিস্ট, মানে প্যারানর্মাল জিনিস এটা বিশ্বাস করতে চায় না। তো এই ঘটনাটা উনি আদৌ রহস্য পায়নি এবং এটা আমার কাছে উনি শেয়ার করেছে কয়েকদিন আগে। এটা সাল হচ্ছে, মানে ঘটনা ঘটেছে 1979। আচ্ছা, এই সময় মানে 80 বা 79 এই সময়। আচ্ছা। এবং এই ঘটনাটা ওনার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে ঘটে যাওয়া। এবং তখন সেই সময় ওই এলাকায় বন্যা চলতেছিল আর কি। আচ্ছা। তো উনি কোনো এক কারণে বা পারিবারিক কারণে ওনার ভগ্নিপতির বাসায় যাওয়ার দরকার ছিল। তো উনি ওনার মাকে নিয়ে, ওনার গ্রাম হচ্ছে বেলদহ, তো ওই গ্রাম থেকে ওনার প্রতিবেশী একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, এটা নিয়ে উনি বেলদহ গ্রামের পাশ দিয়ে চলে গেছে। যে নদীটা, সেই নদীটা মানে ঘেসে গেছে যমুনার শাখা নদী। ওই নদী দিয়ে উনি এশার নামাজের পর রওনা দেয়। তো এক সময় যেতে যেতে, ছোট নৌকা যেতে যেতে একটা পয়েন্টে আসে। তো ওই পয়েন্টটা উনি জানে যে ওই পয়েন্টটা দিয়ে সোজা চলে গেলে ওটা পশ্চিম দিগলকান্তি, ওই ভগ্নিপতির বাসা, ওখানে উনি পৌঁছাতে পারবে। তো ওই পয়েন্টটা আসার পর এক সাইডে ছিল তেঁতুল গাছ, আরেক সাইডে ছিল শিমুল গাছ। তো যখন ওই পয়েন্টটা আসে তখন উনি মানে কোনো এক কারণে, শিমুল গাছটা তো ওনার বায়ে, তো কোনো কারণে উনি আবার মানে মানে ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে উনি ডাইনে ঘুরে গেছে, সাউথের দিকে ঘুরে গেছে। তো এই সময় তো ওনার হাতে ডাইনে, তো সরি, বায়ে আছে শিমুল গাছটা।
তো উনি মনে করতেছে যে আমি পশ্চিমে চলে যাচ্ছি, হুম হুম, কিন্তু আদতে উনি যাচ্ছে কিন্তু সাউথে। ওনার কিচ্ছু ইয়ে নাই, খেয়াল মানে নাই। খেয়াল নাই, কিচ্ছু নাই, উনি কিন্তু সাউথে চলে যাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছে আমি পশ্চিমে যাচ্ছি। তো উনি এভাবে যেতে যেতে একটা সময়, অনেক দূর চলে যাওয়ার পরে একটা সময় মানে খেয়াল হলো যে আমি কোথায় যাচ্ছি আসলে, কারণ জায়গাটা চেনা মনে হচ্ছে না কি কারণে। হুম হুম, আচ্ছা, যাই হোক, তো একটা সময় উনি একটা মানে পূর্ণিমার রাত তো, এবং তখন বোঝা যায় সবকিছু আলো আছে এবং দেখাও যায়, এবং তখন দূরে একটা নদীর পাড়ে একটা ভিটে মাটির মতো ছিল, নদীর পাড়ের একটু সামনে ভিটে মাটির মতো ছিল, এবং ওখানে কিছু বাড়ি ছিল, টিনের বাড়ি। তো উনি যেতে যেতে মানে ওই নৌকাটা ওই টিনের বাড়ির জাস্ট ভিটে মাটির সামনে নৌকাটা রাখে, এবং ওখানে অনেক নৌকা গেছে বা রাখা হয়েছিল, এই চিহ্নগুলি আছে, কারণ নৌকা রাখলে একটা জায়গায় চিহ্ন থাকে আর কি। তো উনি নৌকাটা বাঁধে, এই মুহূর্তে ওনার ওই হারিকেনের আলোটা নিভে যায়। তো আচ্ছা। উনি ওই ভিটে মাটি অনুসরণ করতে করতে ওখানে যায়, যে এই কারণে যে ওখানে একটা কুপির আলো দেখা যাচ্ছে, এবং হুম এই কারণে ওই আলোটা নেওয়ার জন্য, একটু আগুন নেওয়ার জন্য, আগুন নেওয়ার জন্য উনি ওই ভিটেমাটি তে নেমে উনি ওই মহিলাকে একটু অনুসরণ করতে থাকে। যে ওই মহিলার হাতে একটা কুপি ছিল, এবং কুপিটা আগের, অনেক আগে যে কুপিটা ইউজ হইতো, যে পিতলের মানে সিঁড়ি সিঁড়ি টাইপের সুন্দর যে কুপিটা, ওটা ইউজ হইতো, ওটা নিয়ে যাচ্ছে ওই মহিলা, সাদা শাড়ি পরা। এই মহিলাটা সাদা শাড়ি পরা ছিল, এবং উনি চলে যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার, উনি যতই যাচ্ছে ওই ডিস্টেন্স কমতেছে না, মানে মহিলাটা চলে যাচ্ছে কিন্তু ওনার ডিস্টেন্সটা ওই একই রকম থাকে। তখন মহিলাটা কয়েকটা বাড়ি মানে আহ, যে একটা বাড়িতে ঢুকে যায়, হুম, এবং তখন উনি বলতেছে চাচি চাচি আমাকে একটু আগুন দেন, কিন্তু মহিলাটা শুনে না, ওই বাড়িতেই ঢুকে যায়। কিন্তু যে ব্যাপারটা হলো একটু পরে, সেটা হচ্ছে চারিদিকে উনি যখন তাকালো, উনি দেখলো যে ইন্টারেস্টিং একটা মানে মানে খুবই ভীতিকর একটা ব্যাপার, চারিদিকে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, এবং উপরে দেখলো যে বড় বড় গাছ, এবং গাছের উপরে বাদুর এবং বাতাস, ভয়ানক, মানে সেই বাতাসটা উনি তো মানে চিন্তা করলো ব্যাপারটা তো অন্য, ভয় পেয়ে গেল, এবং তখন তিনি ইয়ে করলো, পাড়ে আসলো, এবং পাড়ে এসে ওই নৌকাতে উঠলো, এবং মাকে বললো, মা ব্যাপারটা তো অন্যরকম, তাড়াতাড়ি চলো। তখন যেই নৌকাটা উনি ওইখান থেকে করবে, মানে নৌকাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, তো নৌকাটা দড়ি খুলে যে নৌকাটা কয়েকটা পয়ঠা দেওয়ার পর জাস্ট নৌকাটা ঘূর্ণন দিল, এমন ঘূর্ণন দিল যে মানে ওই নৌকাটা মানে হাল বাওয়াটা কষ্টকর হয়ে যায়, এবং উনি দেখলো যে পানির একটা ঘূর্ণন দিয়ে দিয়ে চলে গেল, এবং চারিদিকে বাতাস, এই অবস্থা। তখন ওই অবস্থা থেকে মানে উনি ভয় পেয়ে গেল, এবং দৌড়াদৌড়ি পরে আস্তে 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 চলে গেল, মানে উনি গিয়ে চলে গেল ওই ওই দিকটার জাস্ট সামনেই চলে গেল, এবং সামনে দেখলো যে কতগুলো আক্ষেত আছে, এবং আক্ষেত পেরিয়ে কিছু নৌকা ওখানে বাঁধা ছিল, এবং নৌকায় ওখানে আগুনও ছিল। ওই তখন গিয়ে উনি জাস্ট কিছু মাঝি ওনাদেরকে বললো, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, এই অবস্থা হলো, তো ওই জায়গাটা খুবই ভয়ানক, এরকমই হলো, আপনি তো যাই হয়েছে হয়েছে, এটা সম্ভবত কানেওয়ালা ধরছে। তখন ওই কানেওয়ালা হচ্ছে ওই সময় স্থানীয়ভাবে এই জিনিসগুলোকে কানেওয়ালা বলতো, যে আপনি পথ ভুলে যাওয়া বা এই জাতীয় কিছু, এটা স্থানীয়ভাবে এদেরকে কানেওয়ালা বলা হতো, এই ঘটনাগুলোকে কানেওয়ালা বলা হতো। তখন বলছে আপনি আপনার লুঙ্গিটা উল্টো করে পরেন, এবং আস্তে দিয়ে সামনে দিয়ে চলে যান, সামনে দিয়ে চলে যে আপনি আবার ডাইন দিকে ঘুরবেন, ঘুরে আপনি আবার পশ্চিমে চলে যাবেন, এটাকে বলবো। তখন উনি আবার ঠিক মতো সামনে যে ডাইন দিকে ঘুরে আবার পশ্চিমে যখন যাবে, ঠিক ওই পয়েন্টটা, যে পয়েন্টটা সে মানে পথ ভুলে গিয়েছিল, ঠিক ওই পয়েন্টে এসে সে কেন জানি ওইখানে আবার সে দিকটা ভুল করলো, এবং সে আবার সাউথের দিকে গেল,
কিন্তু এইবার ওনার মনে হলো আমি তো আবার দিক ভুল করছি, কারণ তার ডাইন দিকে বাঁ দিকে আছে সেই তেঁতুল গাছটা, এবং উনি মনে করলো যে আমি পশ্চিমে যাচ্ছি, কিন্তু আদতে সে সাউথে যাচ্ছে। কিন্তু এইদিকে সে আগেই খেয়াল করলো, এবং ডাইনে উনি যখন যাওয়ার একটু পরে ডাইনে যখন তাকালো, তখন নদীর পাড়ে একটা দেখে প্রাচীন একটা বা পুরাতন একটা বিল্ডিং, এবং ওই বিল্ডিং সম্ভবত ওটা একটা পুরাতন অফিস এবং ভূমি অফিস, সাধারণত এটাকে ভাষা বাড়ি বলে, জমিদার কাছারি বাড়ি। ওখানে গেল উনি, এবং উনি যাওয়ার পরে ওই জমিদার কাছারি বাড়িতে যখন গেল, তখন কিছু মানুষ তখন ওই রাতের বেলায় এবং জায়গা ছিল, এবং তাদেরকে সহায়তা ছিল যে এই অবস্থা, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, তখন আমি কি করব এই অবস্থা। ওই স্পটে যে এই ঘটনা হলো, আপনি বেঁচে গেছেন, যে ওই স্পটটা খুবই ভয়ানক, এবং বছর দেড়েক আগে এখানে একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল, এবং ফাঁসি দিয়ে আত্মহত্যা করার পর ওইটা সারা বাড়ি ছিল কিছু কয়েকদিন, এবং পরবর্তীতে ওই সারা বাড়িতে এখন আর কোনো বাড়িঘর নাই এবং পরিত্যক্ত এই অবস্থা। কিন্তু মাঝে মাঝে ওইখানে কিন্তু ভয়ানক ব্যাখ্যাহীন কিছু জিনিস ঘটনা ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আপনার ঘটনা শুনলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ইমেইলে চলে যাব, এবং সেই ইমেইলটি লিখেছেন আমাদের একজন লিসেনার, এবং তার ইমেইলটা পড়বো আমরা। তো যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সজল, বাড়ি কুমিল্লা, বর্তমানে কাতার প্রবাসী, তাই আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। ঘটনাটি 2015 সালের শেষের দিকে। প্রায় 8 বছর মালয়েশিয়া থেকে দেশে আসার ইচ্ছে, কিছু একটা ইচ্ছে ছিল, তাই ফার্মাসিস্ট করতে ভর্তি হলাম। সাথে হাতে কলমে শেখার জন্য একটা ফার্মাসিতেও আমি যোগ দিলাম। তো যার কাছে আমি শিখতাম তিনি ডাক্তার নন, তবে তার যশ ভালো থাকার কারণে তাকে সবাই ডাক্তার বলেই ডাকতো। আমিও ডাক্তার আঙ্কেল বলেই ডাকতাম। তো একদিন কথায় কথায় তিনি বলেন, জানো, চিকিৎসা বিজ্ঞানের শুরুর দিকে আমেরিকায় এক ডাক্তার ছিল, তোমার বয়সী একজন সহকারী ছিল তার। তো রাতে সেই ডাক্তার সারা রাত চেম্বারে দরজা বন্ধ করে একলা সময় কাটাতো। এ সময় সে তার সাথে কাউকে রাখতো না, এমনকি স্ত্রীকেও না। ডাক্তার সাহেব তার চেম্বারে সারা রাত কি করেন তা জানার জন্য সহকারী চেম্বারের দেয়ালে একটা ছিদ্র করে, যা সাধারণভাবে চোখে পড়ে না। রাতে ডাক্তার চেম্বারে প্রবেশ করার কিছুক্ষণ পর সহকারী ছিদ্রে চোখ রাখে এবং চেম্বারের ভেতরে সামান্য পরিমাণ আলোতে দেখতে পায় ডাক্তার সাহেব তার চেয়ারে বসে কথা বলছেন। তার আশেপাশে অনেক লোক, সামনে পেছনে ডানে বামে পুরো চেম্বার জুড়ে লোক গিজগিজ করছে। সামান্য পরিমাণ জায়গা খালি নেই, প্রায় সবাই সহকারীর দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে 3-4 জনকে তিনি চিনতে পারেন, যারা মাসখানেক আগে ডাক্তার সাহেবের কাছে মারা যায়। আমরা সারাদিন বিভিন্ন গল্প করি, তাই তখন কোনো প্রতিক্রিয়া হয়নি। সন্ধ্যা নামতেই ভয় শুরু হয়ে গেল। তো প্রতিদিনের মতো ডাক্তার আঙ্কেল 8টা বেজে চলে গেলেন, 8টা বাজতেই চলে গেলেন, এবং আমি যাব 10টার দিকে। গ্রামের এলাকা লোকজন নেই বললেই চলে, মাঝে মাঝে 2-1 জন হাজির হয়। ক্যাশ ক্লোজিং করতে করতে সেদিন 10:30 বেজে যায়। আমি দোকান বন্ধ করছি কি এমন সময় এক লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। লোকটার পরনে লুঙ্গি আর গেঞ্জি। এমনিতে অনেক রাত, তার উপর আমি ডাক্তারও না, তাই কি করব বুঝতে পারছিলাম না। ডাক্তার আঙ্কেলকে কল করলাম, কিন্তু তার নাম্বারও বন্ধ। শেষ পর্যন্ত নিজেই ব্যাগ হাতে রওনা হলাম। লোকটি যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা আমার পরিচিত, এই রাস্তা দিয়েই আমার নানা বাড়ি যেতে হয়। কিছু দূর যাওয়ার পর লোকটা যে বাড়িতে থামলো সেটাও আমার পরিচিত। বাড়ির একদিকে বেশ কিছু কবর, আমরা স্থানটিকে কবরস্থান বলেই জানি, কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে জানতাম না, তাই অবাক হলাম। লোকটার পেছন পেছন ঢুকলাম আমি। ভালো মতো দেখলাম একটা পুরাতন চৌকির ওপর একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। বয়স 30 থেকে 32 হবে। গায়ের রং কালচে শ্যামলা আর খুবই শুকনা। এরকমের একটা ঘর খুব বড় না হলেও সারা বাড়িতে আর কোনো জিনিসপত্র না থাকায় খুব বড় মনে হচ্ছিল। মহিলার পাশে একটা কুপি জ্বলছে, সেটা লাল আলোতে অন্ধকার আরো বেশি মনে হচ্ছিল। আমি মহিলার পাশে বসে তার নার্ভ চেক করতে লাগলাম,
কিন্তু কোনো স্পন্দন পেলাম না। হাতে বুকে কোথাও স্পন্দন নেই। ধারণা করলাম যে মারা গেছেন উনি। কথাটা ওনার স্বামীকে বলার জন্য পেছন ফিরবো, এমন সময় মহিলা আমার হাত ধরে ফেললো, চিৎকার করে বলতে লাগলো, এরকম দেরি করে আসলেন, আমার জীবনের কি দাম নেই? বলেই আবার পড়ে গেল। আমি বেশ চমকে উঠলাম, তখনও ভয় পাইনি, কারণ মেডিকেল সায়েন্সে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। অর্থাৎ রোগীর নার্ভ এতটা দুর্বল হয়ে যায় যে অনেক অভিজ্ঞ ডাক্তারও অনেক সময় মৃত ভেবে থাকেন, প্রথম ভাবে মানে সন্দেহ প্রকাশ করেন। আমি তার স্বামীকে পানি আনতে বলার জন্য পিছনে ফিরলাম। এবার আরো অবাক হলাম, কারণ লোকটা সেখানে নেই। ঘুরে আবার মহিলার দিকে ফিরলাম। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম, কারণ চৌকির ওপরে কিছু নেই, না মহিলা না কুপি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম আমি, ভীষণভাবে ঘামতে থাকলাম। অন্ধকার রুমের ভেতরে আমি একা। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার সাহস হচ্ছে না। এভাবে কতক্ষণ গেল জানি না। হঠাৎ দরজায় কারো আওয়াজ পাওয়া গেল। একজন বয়স্ক লোক হারিকেন হাতে আমাকে জিজ্ঞেস করলেন, এই ঘর তো কেউ আসে না, তুমি এখানে কি করো? একটু আগের ঘটনা, আমি তখন আমার মুখে আসছিল না। তিনি আবারও বললেন, আসো তোমাকে দিয়ে আসি। আমি ব্যাগ হাতে চুপচাপ তার পেছন পেছন চলতে লাগলাম। এত রাতে উনিই বা একলা এখানে কি করছেন তা একবারও মনে হয়নি। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমাদের বাড়ি পৌঁছালাম। তবে লোকটা বাড়িতে আসলো না, বাড়ির রাস্তায় পৌঁছে দিয়েই চলে গেল। এই ঘটনার পর আর ফার্মেসিতে বসার মতো সাহস আমার হয়নি, তাই আবার বাইরে চলে যাই। ওই দিন রাতে সেই বৃদ্ধ যদি না আসতো তাহলে কি যে হতো। এখনো সেই মহিলার চিৎকার মনে পড়ে, আমার জীবনের কি কোনো দাম নেই। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এটাই পাঠিয়েছেন আমাদেরকে সজল, তার বাড়ি কুমিল্লায়, তিনি বর্তমানে কাতারে আছেন এবং আশা করছি সেখানে ভালোই আছেন এবং এই মুহূর্তে হয়তো আমাদের ভিডিও ফুটে অ্যাপ দিয়ে তিনি আমাদেরকে এখন শুনছেন। আশা করছি যে আর নেক্সট টাইম আপনি আরো পাঠাবেন আপনার ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বেশ কিছু মেসেজও চলে আসছে, যে মেসেজগুলো আমি কিছুক্ষণ পরে একটা বিরতি নিয়ে ফিরে এসে পড়বো। তবে তার আগে আমি আপনাদের একটা কোয়েশ্চেন করতে চাই। এটা একটু অন্য প্রসঙ্গ, একেবারেই ভিন্ন প্রসঙ্গ। এটা খবর দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে, আপনারা কি শুনেছেন যে kiksha.com নাকি শাওমির সবচেয়ে লেটেস্ট সিরিজ রিলিজ শাওমি রেডমি 5 প্লাস এক্সক্লুসিভলি লঞ্চ করছে? মানে দোকানে পাওয়ার আগেই আপনারা সিম্পলি মোবাইলে কিংবা পিসিতে অনলাইনে বসে কিনে ফেলতে পারবেন শাওমির এই 5.99 ইঞ্চির ওয়াইড স্ক্রিন ফোনটি। এবং রেডমি 5 প্লাস ফোনের প্রথম এক্সক্লুসিভ লঞ্চ হচ্ছে আগামী রবিবার। সো এটা একটা গুড নিউজ আপনাদের জন্য। এবং 11 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে শুধুমাত্র kiksha.com এ আপনি এটা পাবেন। এবং রেডমি ফিচার যদি আপনি যে 5 এর ফিচার যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে ফুল স্ক্রিন এবং এইচডি ডিসপ্লে, 18:9 প্লাস ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি, এবং যেটা আপনাকে 22 আওয়ার্স আপ টু 22 আওয়ার্স কন্টিনিউয়াস টক টাইম দেবে, এবং অনলি 8 মিলিমিটার থিক স্লিম রাউন্ডেড ডিজাইন, এবং আরো অনেক 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 মজার ফিচার রয়েছে যেগুলো আপনি একটু ভিজিট করলেই পেয়ে যাবেন। এবং এটা কিন্তু স্টক একেবারেই সীমিত, সুতরাং আপনি যদি কিনতে চান তাহলে খুব তাড়াতাড়ি করতে হবে। এবং এক্সক্লুসিভলি এটা কিকশা লঞ্চ করছে kiksha.com, সুতরাং ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যে সুতরাং লেট করলেই আপনার জন্য দেরি হয়ে যাবে। বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন। আপনাকে বলে দিচ্ছি www.kiksha.com, অর্থাৎ কিকশা স্পেলিংটি আমি বলে দিচ্ছি, KIKSHA। এই kiksha.com আপনি ভিজিট করতে পারেন। এবং আপনারা যারা কিনবেন ভাবছেন শাওমির লেটেস্ট রিলিজটি একটা দারুণ গুড নিউজ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আপনার মেসেজগুলো নিয়ে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, FM and Go Fuርቲ। The night comes alive with Italian song. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূতাতেন। এবং ভূতাতেনে আপনারা ঠাকুরগাঁও থেকে আমি দেখতে পাচ্ছি মেঘে হাসান আমাকে দিচ্ছে।
জাহিদুল আলম আমাকে লিখছেন, জাভেদ আহমেদ লিখছেন সিলেট থেকে, এবং তিনি একটা অভিযোগ করেছেন যে তার মেসেজ কোনো সময় পড়া লিখেছেন যে মাই ফেভারিট শো। মোহাম্মদ সজীব আমাকে লিখেছেন যে কেমন আছেন, শুনবো না, বলতেন আমি মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হোসেন আমাকে লিখেছেন একটা কাজে আজ স্পেনের বার্সেলোনা থেকে শুনতে হচ্ছে, তারপরেও যে আমাদের সাথে আছেন, কাজে গেছেন স্পেনে এবং সেখান থেকে শুনছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। কৌশিক কুমার আমাদের লিখেছেন যে আমি খুলনা থেকে শুনছি, খুব ভালো লাগছে। ইব্রাহিম অপু ভোলা থেকে আমাদের সঙ্গে আছেন এবং ভূত এফএমের লিসনার, রেগুলার লিসনার তিনি, এবং তিনি বলছেন যে আমি ডাউনলোড করছি। আমি চাই যে আপনি লাইভ শোনেন, কারণ আমরা কোথাও আপলোড করি না, আপনি ডাউনলোড করবেন কিভাবে? যেগুলো শোনেন সেগুলো তো কোয়ালিটি অনেক ভালো হয় না, একসাথে আমাদের অ্যাপ দিয়ে শুনলে আপনি অনেক বেটার কোয়ালিটি পাবেন। এমডি আরিফ হোসাইন গাজীপুর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন সাগর শেখ, এবং আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান সৌদি আরব থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে এই মুহূর্তে। মীর মুক্তার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এবি কাইয়ুম, দেবনাথ দে দীপু আমার সঙ্গে আছেন, গাজীপুর থেকে শুনছেন তিনি। নোয়াখালী থেকে শুনছেন এমডি রাব্বি। অ্যাংরি বার্ড আমাদের সঙ্গে আছেন এবং তারও অভিযোগ যে তার মেসেজ পড়া। জোসেফ রাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয়, আরিয়ান হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টনি, আমাদের সঙ্গে আছেন রিফাত রিচার্ড, নোয়াখালী থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাসুম, এবং তিনি বলেন যে অবশেষে শুক্রবার আসলো। তিনি শুনছেন দোহা কাতার থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। হোসেন আহমেদ মোহন আছেন আমাদের সঙ্গে, জানাতুল কাউসার তাম্মি আছেন, তিনি লিখেছেন যে আরো ভয় পেতে চাই আমি। আচ্ছা, এমডি আলামিন হুসাইন আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে আগের ঘটনাটি তিনি বুঝতে পারেননি। আচ্ছা, আমাদের সঙ্গে মাহবুব মিশু আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাজু আহমেদ আমাদের সঙ্গে আছেন, রাকিব চাঁদপুর থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের ভূত এফএমের যে পেজটি রয়েছে সেই পেজেও আপনারা অনেকে লিখছেন, এবং এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আবিদ মুস্তফা তাজ আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে, পলাশ মিজান সিলেট থেকে আছেন, নীল দেশের রাজকুমার, চারজন মিলে শুনছেন তারা। সাইফুল ইসলাম সাইফ অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন গাইবান্ধা থেকে সাকিবুল ইসলাম আলম সাকিব, নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন আহমেদ প্রান্ত, রবিন শুনছেন ফেনী থেকে, আমাদের সঙ্গে আছেন শুভ নাটোর থেকে, অ্যাপ দিয়ে শুনছেন সিলেট থেকে জালাল আহমেদ জিহাদি, আমাদের সঙ্গে আছেন আবিদ মুস্তফা তাজ, পড়েছি একবার, পল আদর আমাদের সঙ্গে আছেন, মুন্সিগঞ্জ থেকে শুনছেন। তানহা আফরিন আশা লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এন্ড মাসুম ভাইয়া, এবং তিনি শুনছেন আমাদেরকে খুলনা থেকে। রাকিব শুনছেন আমাদেরকে, এবং তারও অভিযোগ যে তার SMS পড়া হয় না। বাড়িধারা ডিওচিস থেকে আমাদের শুনছেন সৌরভ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দিগন্ত শিল কুসুম, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা, তিনি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন তানভীর হাসান রঞ্জু, লাইভ শুনছেন জামালপুর থেকে অ্যাপ দিয়ে। MSC রয় আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শ্যামলী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে বুলবুল আহমেদ, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শাহরিয়ার আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন কামরুল, আমাদের লাবিব ইয়াসির আমাদের সঙ্গে আছেন পঞ্চগড় থেকে। এছাড়াও আছেন এমডি শিমুল, ফার্স্ট SMS মানে ফার্স্ট মেসেজ পাঠালেন তিনি, সেটা লিখেছেন। জুনিয়র অরূপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি দেলোয়ার হোসেন, পারভেজ মারুফ, এমডি তুহিন খান, কাজী আজিজুল, এছাড়াও রায়হান সজীব আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন PL আহমেদ ইমতিয়াজ, এছাড়াও আছেন আল মাহমুদ হাসান অভি, নীলফামারী থেকে শুনছেন। দেশের বাইরে থেকে যারা শুনছেন তারা অনেক কষ্ট করে শুনছেন, দেশে যারা আছেন তাদেরও অনেক রাত, সুতরাং আনন্দ দিতে, এবং পুরোটা সময় আশা করব আপনিও আমার সঙ্গে থাকবেন। আরো একবার মনে করিয়ে দিই যে একটা স্পেশাল এপিসোড করতে চাই, যে স্পেশাল এপিসোডে বেসিক্যালি আপনাদের ঘটনাই থাকবে, এবং আপনাদের ইমেইল এবং আপনাদের পাঠানো অডিও ক্লিপ দিয়ে সেই এপিসোডটি করতে চাই। যেহেতু আপনারা অডিও ক্লিপ এবং ইমেইল গুলোকে সবসময় একটা আলাদা ভ্যালু করেন, সো আমি চাই যে একটা এপিসোড মাঝে মাঝে এরকম করি, এবং আপনারা খুব প্রশংসা করেন। এবছর করা হয়নি, এবছরে
হয় তাহলে আরো পড়বো। পারভেজ মারুফ কাতার থেকে শুনছেন, কাতার থেকে অনেকে শুনছেন, কাতার থেকে আরো একটু আগে একটা ঘটনাও পড়লাম। সো কাতার থেকে আরো অনেক ঘটনা চাই এবং আশা করছি যে আমাদের মাঝে মাঝে অস্ট্রেলিয়া থেকে প্রচুর ঘটনা আসতো, এখন একটু অস্ট্রেলিয়া থেকে কম আসে, মিডল ইস্ট থেকে বেশি আসে, কানাডা থেকে আসতো, কানাডা থেকে একটু কম আসে এবং এখন দেখা যায় যে অন্য জায়গা থেকে আরো বেশি আসছে, ইন্ডিয়া থেকে বেশি আসে এখন আমাদের। এছাড়াও মানে বলছি আপনাদের অ্যাক্টিভ হতে, আমেরিকাতে যারা আছেন, ইউএসএতে যারা আছেন তাদেরকে বলবো, যারা সিঙ্গাপুর, মালদ্বীপ, সব জায়গায় যেখান থেকে প্রচুর আমি ইমেল সবসময় পেয়ে থাকি। এছাড়াও আরো অনেক পৃথিবীর দেশ রয়েছে, যে সমস্ত দেশ থেকে, ইতালি, তারপরে স্পেন, জার্মানি, সব জায়গা থেকেই আমি বলবো যে অডিও ক্লিপ পাঠান আপনারা, এবং সেই সাথে আপনারা যদি চান তাহলে আপনারা ঘটনাও পাঠাতে পারেন। প্রচুর ঘটনা লাগবে এই এপিসোডটির জন্য এবং প্রচুর ঘটনা হাতে আছে, সেটাও বলে দিচ্ছি। তো আমাদের ইমেল অ্যাড্রেস আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের দ্বিতীয় অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলুন। হ্যালো লিসেনার্স, আমি হাসিব, মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব, মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায়, গ্রামের নাম নয়নাকান্দি। জি। তো ঘটনাটি একটা ছাত্র তার ঢাকায় পড়তো, তো ইন্টার ফার্স্ট ইয়ারের ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো গ্রামের বাড়িতে, তো যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে যায়, তো এক্ষেত্রে রাত জেগে একটু মজা করা বা আপনার মাছ ধরা যেটা হয়, তো ছাত্রটা একদিন একা একাই মাছ ধরতে, তাদের ওখানে একটা খাল আছে, নামকরা খাল, তো সে খালের দিকে যায়। তো খালের দিকে যখন যায়, নৌকা নিয়ে যায় মাছ ধরতে। তো নৌকা নিয়ে যখন খালের দিকে যায়, তো তাদের খালের উপর আবার একটা বাঁশের সাঁকো ছিল, সেটা আবার রাস্তার সাথে একসাথে জয়েন করা। আচ্ছা। তো ওইটার নিচটা আর কি গ্রামের যারা স্থানীয় লোকজন আছে তারা জানে যে ওইটার নিচটা একটু খারাপ, ওটার নিচে কেউ যায় না। তো ও তো কন্টিনিউ ঢাকায় থাকে, তো মাঝে মাঝে বেড়াতে যায়, ও আর ব্যাপারটা জানতো না। তো নৌকা নিয়ে মাছ ধরতে যেতে যেতে ওই সাঁকোটার নিচে চলে যায়। তো গ্রামে ভাইয়া যে টেরা দিয়ে মাছ ধরে, আপনারা যে কোন বাসায় কি বলে জানি না, বাট যেটার মধ্যে লোহার লাগানো থাকে, সেটা দিয়ে কেউ মাছ ধরার জন্য বের হয়। তো সাঁকোর সেই কোনাটার মধ্যে সে নৌকা থেকে দেখতেছে যে পানিটা একদম খুব ঘূর্ণি খাচ্ছে ওই জায়গায়। তো মনে করো ওখানে খুব বড় একটা মাছ আছে, চিন্তা করে ওই টেরাটা দিয়ে ওটাতে কোপ দেয় একটা। তো দেওয়ার পরে এখন টেরার তো সুতাটা হাতে বাঁধা থাকে, তো সে সেটা টান দেয়, কিন্তু দেখে অনেক ভারী হয়ে যাচ্ছে। তো চিন্তা করলো মাছটা হয়তো বা বড়, সে পানিতে নামলো। তো মোটামুটি হাঁটু পানিতে নামার পর সে যতই কাছে যাচ্ছে ততই তার ওয়েটটারও বাইরে যেতেছে। সে যত জোরে কাছে যায়, টেরাটা তত দূরে যেতেছে। তো একটা পর্যায়ে যেতে দেখে যে সে একদম পানির মাঝামাঝিতে চলে আসছে এবং কোমর পানি হয়ে গেছে, এবং কোনোভাবেই সে তুলতে পারতেছে না সেই মাছটা। তো এক প্রকার সে চিন্তা করে, ভয় পেয়ে মাছটা তোলা আসা ছেড়ে ডাঙায় উঠে পড়ে। তো যখনই ডাঙায় উঠে, তখনই আপনি ইচ্ছে টেরাটা পানি থেকে উঠে চলে আসে। এতক্ষণও খুব জোরে টানতেছিল, সেটা উঠে নাই। যখনই সে পানি থেকে ডাঙায় চলে আসে, তখন সেটা তার হাতে চলে আসে। তো তারপর সে মাছ না পেয়ে এক প্রকার রাগান্বিত ভাবেই বাসার দিকে রওনা দেয়। তো বাসার দিকে রওনা দেওয়ার পথে যেটা হয়, যে যেতে যেতে ওর বাড়ির পথে দেখা যায় ওর সামনে একটা কালো বিড়াল খুব আস্তে আস্তে ওকে রাউন্ড কাটতেছে। এমন না যে ওকে দেখে বিড়ালটা ভয় পেয়ে দৌড়ে পালায় গেছে, ওকে দেখার পর ওর দিকে লুক দিয়ে রাউন্ড কাটতেছে, এবং এক একটা রাউন্ড কেটে যখন ওই জায়গাটা আসতেছে, তখন বিড়ালটা হঠাৎ পরিবর্তন হয়ে কুকুর হয়ে যাচ্ছে, এবং আবার যখন রাউন্ড দিতেছে তখন আবার চেঞ্জ হয়ে বিড়াল হয়ে যাচ্ছে। দুইবার এরকম চেঞ্জ দেখে ও এবং ওর পথ আটকে রাখতেছে, পথ দিয়ে যেতে যাচ্ছে না, এবং ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা দেখে ও কি করলো, ওর হাতে যে টেরাটা ছিল সেটাতে এসে বিড়ালটাকে বাড়ি মারে। তো বাড়ি মেরে দূরে ফেলে, তো ওই পথটা ওইভাবে করে ও কোনো রকমের বাসার দিকে যায়। তো যাওয়ার পরে বাসায় যে সবাইকে ঘটনাটা বলার পরে বাসার লোকজন তাকে দোয়া কালাম পরে ফুটো দেয়। তারপরে যেহেতু সবাই ফুটো দেওয়ার পরে ওদের বাড়ি ছিল দোতলা, তো রাতে দোতলায় ঘুমোতে চলে যায়। তো ঘুমের মধ্যে ঠিক 2টা কি 2:30 হবে সম্ভবত, তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ওর হাতটা ওদের বাড়ির যে টিনের চাল ছিল
ওটা ফাঁকা দিয়ে টানতেছে কেউ, এবং পুরোটা হাত বের হয়ে গেছে এবং এত জোরে টানতেছে মানে কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো গ্রামে তো ভাই যাত্রাপালা হয় আমরা জানি, তো ওই যাত্রাপালা থেকে একটা লোক আসতেছিল। তো সেটা দেখে যে মানে টিনের মধ্যে অনেক আওয়াজ হচ্ছে। তো উনি আবার টর্চ লাইট মারে ওই টিনের চালের মধ্যে, দেখে যে একটা হাত টিনের চালের উপর দিয়ে বের হয়ে গেছে, কেউ খুব জোরে টানতেছে কিন্তু দেখা যাচ্ছে না কিসে টানতেছে। তো এই দেখে ওই লোকটা ওই ঘরের ভিতর দৌড়ায় যায়, দোতলায় যায়, ওই ছেলেটাকে কোনোভাবে 3-4 জন মিলে টেনে ওখান থেকে নামায়, ভাসমান অবস্থায় নামায় শোয়ার পরে তারপর ছেলেটার সেন্স আসে। তো আসার পরে ছেলেটা পুরো এক প্রকার মানে পাগল প্রায় হয়ে যায়। মানে যখনই ছেলেটার সেন্স আসে ও দৌড়ায় সেই ওই সাঁকোটার নিচে চলে যায়, সেই পানির জায়গাটায়, যে জায়গাটা সে মাছ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা চলে যায়। কাউকে তোয়াক্কা করে না, 3-4 জন মিলে ওরে ধরে রাখা যাচ্ছে না। তো এই অবস্থা দেখে তো ওখানে একজন মুরব্বী বলল যে গ্রামের যে বড় ইমাম হুজুর আছে তাকে ডেকে নিয়ে আসো। তো তাকে ডেকে নিয়ে আসলো। আসার পরে ইমাম হুজুর অনেকক্ষণ সূরা টরা পড়লো, ফুটে দেওয়ার পরে তারপর ও একটু সেন্স আসলো। তো ওর পরে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো পুরো বিস্তারিত এই নদীতে যে খালের মধ্যে যে কি কি হয়েছে ওগুলো আবার ইমাম হুজুরকে বললো। তো বলার পর সে বলল যে ওই জায়গাটায় একটা জিন থাকে, মাছ রূপেই থাকে। এটা হয়তোবা তুমি জানো না, তুমি প্রথম ওরে মারছো, মারার পর কি হয়েছে, তুমি প্রথম মারছো, তারপর যখন দ্বিতীয়বার আসতেছিলা, দ্বিতীয়বার সেটা তোমাকে বিড়াল সেজাইয়া করছে, তখনও তুমি মারছো, ঠিক আছে, এই জন্য তোমার পিছু ছাড়তেছে না। তো তারপরে সে আবার দোয়া কালাম পরে ফুটো দেয়, দেওয়ার পরে এবার সেই যে জিনটা ওরকে নিয়ে যেতে যাচ্ছিল সেই জিনটাকে হাজির করে। তো করার পরে জিজ্ঞেস করতেছে যে কি হইলে ওকে এইভাবে থেকে ছেড়ে দেওয়া। বলে যে আমি পানিতে ছিলাম আর পানিতেও মারছে, ঠিক আছে, কিন্তু আমি যখন আবার ডাঙায় ছিলাম ডাঙায় আমাকে বাড়ি দিছে, আমি ওরে ছাড়বো না, আমি ওরে নিয়ে যাবো। কয় তুই ওর শরীর ছাড়, না হলে তোরে মেরে ফেলবো। বলে আমাকে মেরে ফেলেন, আমি ওই শরীরকে মেরে ফেলবো। তখন ইমাম হুজুর আসতে বলে যে আবার দোয়া কালাম পড়ার পর বলে যে কি হলে এই শরীর ছেড়ে দিবি। তখন বলে যে একটা খাসি আর 13টা হাঁস ঠিক ওই পানির যে জায়গাটাতে ওকে মানে ওই টেরা দিয়ে কোপ দিছিল ওই জায়গায় নিয়ে যদি ও কোমর পানি নেমে দিয়ে আসে সেই ছেলেটা নিজেই, তাহলে ওকে ছেড়ে দিবে। তো বলতেছেন না, ওইটা করা যাবে না, কারণ ইমাম হুজুর জানতো যদি ও পানিতে যায় ওকে আবার নিয়ে যাবে। বলে যে এইভাবে না, অন্য কোনো ওয়ে থাকলে বল, ঠিক আছে। তারপর তিনি অনেকক্ষণ পরে বলে যে 3 কোনা জমি, রাসূল আমরা যেটা জানি যে সাধারণত জমি 4 কোনা হয়, স্কয়ার সাইজ। কিন্তু সেই জিনটা বলে যে 3 কোনা জমি যেটা, সেটার উত্তর পশ্চিম কোণে এই ছেলেটা যদি নেক্সট পূর্ণিমার রাতে যে সেই ভোগগুলাই, সেই খাবারগুলা ওই ছেলে নিজে যে রেখে আসে তাহলেই তাকে ছাড়বে। তো ইমাম হুজুর বলে আচ্ছা ঠিক আছে, এটা তো ইমাম হুজুর রাজি হয়। রাজি হওয়ার পরে তো ইমাম হুজুর আবার ওই ছেলের সাথে থাকবে ওই ঘটনার সময়। তো ছেলেকে বলে দেয় যে তুমি এইভাবে যাবা আর এই জিকির গুলা পড়বা, কিন্তু যখন রাইখা আসবা পেছন থেকে যখন তোমার যদি মাও ডাক দেয় বা পেছন থেকে যাই হোক, যা কিছু ঘটে যাক, তুমি পেছনে তাকাবা না আর দৌড় দিবা না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জিকির করতে করতে আসবা, দৌড় দিবা না আর পেছনে তাকাবা না, যেই ডাকুক। তো ছেলেটা সেই কথা মতো, ছেলেটা যথেষ্ট সাহস ছিল, কারণ ও যেই জায়গাটা ফেস করে এই জায়গাটা সে যেতে রাজি হয়। তো তারপরে সেই ভোগগুলা নিয়ে সে সেই পূর্ণিমার রাতে সেই 3 কোনা জমির উত্তর পশ্চিম পাড়ের দিকে যায়। ইমাম হুজুর একাই যায়? হ্যাঁ একাই যায়। ইমাম হুজুর জমির একটু বাইরে থাকে, ওখান থেকে ওই জায়গাটাতে কেউ যেতে পারবে না। তো শুধু ইমাম হুজুর ওখান থেকে থাকে আর ওই জমির ভিতর ছেলেটা একাই ঢোকে। তো ঢোকার পরে ওখানে যে সেই ভোগগুলা যেইভাবে বলছিল সেই জিনটা ওখানে রাখে যখন পেছন ঘুরে তখন দেখে যে খুব মানে হঠাৎ খুব জোরে বাতাস বইতেছে, মানে অসম্ভব আকারে জোরে বাতাস। ইমাম হুজুর নিজের দোয়া পড়তে থাকে, ছেলেটাকে যেভাবে বলেছে সে পেছনে তাকায় না, দৌড়ও দেয় না, আস্তে আস্তে জিকির করতে করতে ইমাম হুজুরের কাছাকাছি পর্যন্ত আসে। আসার পর অটোমেটিক সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে বাসায় নিয়ে আসে। এরপর আল্লাহর রহমতে রাসূল ভাই ছেলেটা এখন সুস্থ আছে, প্রতিদিনের পর থেকে আর কোনো প্রবলেম হয়। ধন্যবাদ লিসেনার্স, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এই ধরনের এই যে ঘটনাটি বললেন উনি, এই ধরনের ঘটনা আমি জানি যে আপনারা হয়তো কাছাকাছি হলেও আগে শুনেছেন। তো এই যে ঘটনাগুলো বারবার ফিরে ফিরে আসে, তারপরেও মানে
এত মানুষ যে এই ঘটনাগুলো ফেস করছে এবং এত মানুষ যে হয়ে বলছেন, তার মানেটা কি? তার মানে এরকম ঘটনা ঘটতে পারে, আর যদি ঘটে তাহলে সেটা সমাধান কি, বা সেটা সেটা লজিক কি? লজিক দিয়ে সবকিছু জাজ করা যায় না, আমরা সবাই জানি যে লজিক দিয়ে সবকিছু জাজ করা যায় না। আপনি শুধুমাত্র যদি কাউকে জিজ্ঞেস করেন, আপনার এলাকায় এমন কাউকে না কাউকে পাবেন যে মাছ ধরতে গিয়ে তার সাথে এই ধরনের বা এরকম কাছাকাছি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপনি খুব কমন একটা স্টোরি পাবেন যে মাছ ধরতে গেছে এবং মাছ ধরতে যাওয়ার পরে অন্য একজন তাকে ডেকে নিয়ে গেছে, এবং ডেকে নিয়ে যাওয়ার পরে তারপরে দেখে যে যত মাছ তুলছে তত মাছ তার ওই খোলয়ের মধ্যে রাখছে, কিন্তু খোলয়ের মধ্যে মাছ খাচ্ছে না। এক সময় তাকে দেখে তার বন্ধুটি সেই কাঁচা মাছ চাবি চাবি খাচ্ছে। এটা খুব কমন একটা ঘটনা। এই ঘটনাটি আপনি যদি মনে করেন বা আপনারা যদি কেউ কাউকে জিজ্ঞেস করেন, আপনাদের চারপাশেই অনেককে পাবেন যারা এ ধরনের ঘটনা শুনেছেন। আমি এরকম ঘটনা প্রচুর পাই। ঘটনাগুলো একই রকম বলে অনেক সময় হয়তো বাদ দিতে হয়, বাট যারা যারা আমাকে ঘটনা পাঠান তাদেরকে আমি খুব রেসপেক্ট করি, এবং আপনাদের ঘটনাগুলো হয়তো অনেকের ঘটনা নেওয়া হয় না, বাট এটা ভাবার একেবারেই কোনো কারণ নেই যে আপনাদের ঘটনাগুলো খারাপ না। তার চাইতে হয়তো বেটার কোনো ঘটনা চলে আসে বলে সেটা মানে শোনানো হয়। এইটুকুই আমি বলতে পারি। যাই হোক, আপনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে, যেহেতু তা ফেসবুকে আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনি আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটাতে লাইক, কমেন্ট, শেয়ার যেটা আপনার ইচ্ছে আপনি দিতে পারেন। এবং ভূত FM যেন সবসময় এরকম জমজমাট থাকে। আমরা প্রায় 7.5 বছর পেরিয়ে এসেছি, 8 বছরের দিকে যাচ্ছি আমরা এগিয়ে। সেটা তো শুধুমাত্র আপনার কারণেই। তো সেটাই আপনার থাকতে হবে, এবং আমি স্পেশালি চাই যে যারা দেশের বাইরে রয়েছেন, দেশের বাইরে মানে এটা একটা বিরাট মানে কিন্তু একেবারে কি বলবো যে মজার ব্যাপার যে আপনি আপনার ঘটনাগুলো ভূত FM-এ এসে আপনার দেশের সবার সাথে শেয়ার করতে পারছেন। শুধু দেশের না, বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন আমাদের এবং যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের সাথেও আপনি শেয়ার করতে পারছেন। তো প্রতিদিন আপনার ঘটনা শক্তি.FM-এ আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং ঘটনা শুনতে প্লিজ একটু উল্লেখ করবেন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা অনেকেই আছে স্টুডিওতে আসতে চান কিন্তু ফোন নাম্বারটা দেন না, যারা স্টুডিওতে আসবেন তাদের জন্য ফোন নাম্বার দেওয়াটা খুবই জরুরি, কারণ আমরা আপনাকে আপনার ঘটনাটা সিলেক্টেড হওয়া আর যাবো একটা ছোট্ট বিরতির পরে চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। And tonight, some of the lives of the Grammys. রাসেল ভাই, প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনি সবসময় ভালো আছেন। আর আপনার উপর ডিপেন্ড করে বুদ্ধ বিহারের যত শ্রোতা আছে তাদের। ঘটনার আগে আমি আমার একটু নিজস্ব পরিচয় দিয়ে দিই। আমার বাসা হচ্ছে চাঁদপুর, যা ইলিশের জন্য বিখ্যাত। তো আমি আমার পরিবারের বড় ছেলে। পড়াশোনার স্বার্থে আমাকে মালয়েশিয়া চলে যেতে হয়। সেখানে আমি মালয়েশিয়ার একটা স্টেট যেটা হচ্ছে জোহর বারু, সেখানে আমি জোহর বারু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো পড়াশোনার পাশাপাশি আমাকে একটা জব করতে হয়, পার্ট টাইম জব। সেখানে আমি মোটামুটি জব করা শুরু করে দিই। যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানিটা মূলত ছিল ফুড কোম্পানি। তো আমি সেখানে মোটামুটি ভালো একটা স্যালারি পাই, প্লাস নাইটে জব করি। তো সেখানে আমার একটা কলিগের সাথে পরিচয় হয়। অনেক শ্রোতাই জানে যে মালয়েশিয়াতে বিশেষ করে মেয়েদেরকে কাকা বলে ডাকে, অর্থাৎ বোন। ওকে আমি কাকা বলে ডাকতাম। তো একদিন রাতে আমি কাকাকে বলি যে কাকা, আমার খুব খিদা লাগছে, আপনি যদি আমার জন্য কিছু খাবার আনেন আমার খুব উপকার হয়, আমার ভীষণ খিদা লাগছে। এর আগে একটা কথা বলে রাখি, আমার যে ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরির নামটা বলবো না, এটা মালয়েশিয়ার মধ্যে খুব বিখ্যাত একটা ফ্যাক্টরি। তো সেইখানে যেতে হলে 4 রাস্তার মোড় একটা জায়গা আছে,
যেখানে আমি জব করার ওখানে যখন জব করি বা জয়েন করব সেখানে আগে শুনি যে এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির দমদম মুছে গেছে এবং আজ পর্যন্ত এখানে কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে বাঁচেনি, মারা গেছে হয়তো 2-1 দিন বা সাথে সাথে এরকম হয়েছে। তো আমি কাকাকে সেদিন রাতে বলছিলাম, কাকা মানে আমার ওই বোনটাকে, আমার সাথে যে যা কাজ করে তাকে আমি বলছিলাম যে কাকা তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তো কাকা গেছে আমার জন্য খাবার আনতে। সে কখন গেছে সেটা আমি জানি না, আমি কাজ করতেছিলাম। তো এইভাবে কাটতে কাটতে বোর হয়ে যায়, ও আর আসেনি। তাই আমি ভাবছি হয়তো সে বাসা চলে গেছে আমাকে না বলে। আর সে যে খাবার আনতে গেছে কিনা সেটাও আমার মূলত জানা ছিল না। ফজরের নামাজ আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গেলাম, আমার ওই কোম্পানিতে এখানে নামাজ পড়ার জায়গা আছে, সেখানে আমি নামাজ পড়লাম। নামাজ আদায় করে আমি যখন বাসায় ফিরবো 7:30টায়, তখন রাস্তার আমার অফিস থেকে ওই 4 রাস্তার মোড় একটু দূরে, 4 থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে, তো ওইখানেই শুনি যেখানে যায় দেখি কিছু গাড়ি, পুলিশের গাড়ি প্লাস আপনার ওই আমার কাকার যে গাড়িটা, সেই গাড়িটার মতো দেখা যায়। তো আমি হাঁটতে হাঁটতে গেলাম, অবভিয়াসলি ওই সময় একটু মোটামুটি বোর হয়ে গেছে, যে দেখি কাকার গাড়িটা ধুমড়ে মুচড়ে গেছে এবং একটা মেয়ের লাশ। প্রথমে বুঝতে পারি না, দেখি একটা ডেড বডি এবং এটাকে টেনে গাড়ি থেকে কেটে বের করতেছে, গাড়ি কেটে লাস্ট ডেড বডিটা বের করতেছে। আমি তাকে দেখে চিনতে পারলাম এবং আমি তার দেহ মানে তার গায়ের আমাদের কোম্পানির যে ড্রেস ইউনিফর্ম যেটাকে বলে, আমি সেটা দেখে চিনতে পারছি। এবং আমি পুলিশকে বলি যে উনি আমার সাথে জব করতো, প্লাস কাল রাতে তো উনি এই ঘটনা এখান দিয়ে আমার খাবার আনার জন্য গেছিল। পরে আমাকে ওই পুলিশের থানা যেতে হয়, মোটামুটি আমার কিছু ওখানে স্বাক্ষর করতে হয়, এভাবে চলে যায়। তো পরবর্তীতে আমার খুব কষ্ট লাগে এবং আমি খুব আপসেট ফিল করি, আমার জন্য খাবার আনতে গিয়ে আমার এই বোনটা মারা গেল। তো এইভাবে আমার কয়েকটা দিন যায়। ওইখান থেকে পরে আমি চলে আসি দরবার থেকে। আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, ওই এখান থেকে ছেড়ে দিই, কোম্পানি থেকে জব ছেড়ে দিয়ে আমি আমার পড়াশোনায় বিশেষ করে মনোযোগ দিই, কারণ সামনে ফাইনাল এক্সাম, ফাইনাল ইয়ার। তো আমি পড়াশোনা করে সেখান থেকে চলে আসি। চলে আসার পর আমি ওই দেশে থাকা অবস্থা আমার কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় যখন আমি দেশে আসি, যখন দেখা যায় আমি রাতে আমার যখন খিদা লাগে, যখন আমি খিদা লাগলে আমার ঘুম এসে যেত এবং স্বপ্নের মাঝে কেউ আমাকে এসে খাইয়ে দিত। কে আমাকে খাইয়ে দিত সেটা জানতাম না, এবং ঘুম থেকে ওঠার পর আমার মুখে খাবার লেগে থাকতো। সেই আপনার মালয়েশিয়ার যেমন আমি পছন্দ করতাম মিনুম, এবং আপনার আইস দিয়ে, যেটা মালয়েশিয়াতে যারা থাকে তারা মূলত এগুলো বুঝে। মিনুম হচ্ছে শরবত জাতীয় বা কেউ আইস দিয়ে, এভাবে বিভিন্ন ধরনের। তারপর আমার মুখের মাঝে যে আঠা জাতীয় যে কিছু লেগে থাকতো, এবং যা কিছু খেতাম আমার যেমন কেক, এই ধরনের কিছু খাবার। কিন্তু রাসেল ভাই, আমি জানি বিষয়টা অবিশ্বাস্য হলো, এটাই সত্য যে আমি ঘুমের মাঝে আমি কি করে খেলাম বুঝতে পারলাম না। এভাবে আমার বেশ কয়েকদিন যেতে থাকলো। এর মাঝে আমি কয়েকটা কোম্পানিতে জবের জন্য বাংলাদেশের চেষ্টা করি। তো একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় শুয়ে থাকি, হঠাৎ করে কেন জানি ওই দিন আমার ওই কাকার কথা মনে পড়লো, আমার ওই বোনটির কথা মনে পড়লো। তো সেই সময় আমি স্বপ্নে মনে পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেছি। তো স্বপ্নে দেখি সেই বোনটা আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, তুমি কি খাবে না? আমি তোমার জন্য রোজ খাবার নিয়ে আসি, তোমার কি খেয়াল নেই আমি তো তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম। তো এইভাবে রাসেল ভাই আমি প্রায় একটা মেন্টালিটি প্রবলেম পর্যায়ে, এক পর্যায়ে আমি ভাবি এটা হয়তো আমার কোনো মেন্টালিটি ভাবে প্রবলেম হয়ে গেছে, বা ওই জিনিসটা আমাকে কোনো কিছু করতেছে। পরবর্তীতে আমি আমার ডক্টর দেখাই, চাঁদপুরে আমাদের বাসা, তো ওইখানে আমি একটা ডক্টর দেখাই, ঢাকা থেকে আগত। তো ওনাকে বলে, উনি কিছু মেডিসিন দেয়, তো ঘুমের কিছু মেডিসিন দেয়, এইভাবে আর অনেক কিছু দেয়। আমার কোনো কিছুতে হচ্ছে না। এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, আমার আম্মু মূলত এই যে আমার আম্মুর শরীরের উপর বা জিন টিন এই ধরনের কোনো কিছু আছে আমার আম্মুর সাথে। তো একদিন রাতে আমি শুয়ে আছি হঠাৎ করে, তো ওনারা নিয়মিত আমার আম্মুর কাছে আসে, এটা আমি জানি যে আমার আম্মু মূলত একটু কবিরাজ টাইপের। তো আমি একদিন রাতে শুয়ে আছি, রাত 2টা থেকে 2:30 এরকম সময় আমার আম্মু বলে, হাবিব, এই হাবিব, হাবিব। আমার আম্মু পাশের রুমে শুয়ে আছে। তো আমি সুন্দর রাসেল ভাই উঠে গেলাম, বলল, আমাকে চিনতে পারছিস? আমি কে? আমি বললাম, কি বলেন আম্মা, আপনি লাইট বন্ধ করো, আমি সব দূরে যাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম যে আমার আম্মুর সাথে ওই যে জিনেরা হাতে সর করছে। তো বললো, আমরা কেন এসেছি তুমি কি জানো হাবিব? আমি বললাম, হুজুর আমি তো জানি না, হুজুর কোনো কি সমস্যা কি হুজুর? তো উনি বলছে, তুমি একটা মানসিক ভাবে সমস্যা ভুগতেছো, এবং সেই সমস্যাটা হচ্ছে তুমি যখন মালয়েশিয়াতে ছিলা এবং তুমি যখন সেখানে কোন একটা মেয়েকে খাবার আনতে বলেছিলা, সে যে মারা গেছে, সে এখনো তোমার পিছু আছে এবং সে তোমাকে নিয়ে ছাড়বে।
তখন আমি বললাম, হুজুর আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। হ্যাঁ হুজুর, আমি এটা সত্য, আমি মেন্টালিটি প্রবলেম ভুগতেছি এবং ওষুধ খাচ্ছি রেগুলারলি। তখন তিনি আমাকে বললেন যে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, তুমি কাবা শরীফ যাও বা মদিনা শরীফ যাও, সেখানে জিয়ারত করো, উমরা করো, তার জন্য প্রার্থনা করো, এবং পরবর্তীতে তুমি এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে। আসলে আরেকটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু থাকে সৌদি আরব, বর্তমানে আমি আছি সৌদি আরবে। তো আমি এখানে আসার পর কাবা শরীফ জিয়ারত করলাম, করার পর মোটামুটি রাসেল ভাই আমি এখন সুস্থ, এখন আর ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। But আমি এখনো বুঝতে পারিনি যে মানুষ যখন মারা যায় তার আত্মা কি আজও পৃথিবীতে থাকে নাকি চলে যায়। আর তাছাড়া রাসেল ভাই, আমি এখনো সত্যি বলতে কি বিয়ে হচ্ছে না যে আমি স্বপ্নের মাঝে খেয়েছি যে আমার জন্য কেউ খাবার নিয়ে আসছে রেগুলারলি, এবং আমি মাঝে মাঝে এখনো মনে হয় যেন পিছনে থেকে কেউ আমাকে ডাকে, হাবিব তুমি কি খাবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রাসেল ভাই, কথাটা অনেকের কাছে গল্প গুজব হলেও বাস্তব ঘটনাটা সত্য, যেটা আমার সাথে হয়েছে, যা শুধু আমিই বুঝি। আর সে সাথে রইল সবার জন্য শুভেচ্ছা। সালাম আলাইকুম। ভূত FM tonight. গ্রামীণ ফোন এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি এরকম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা যেখান থেকে শুনছেন আমাদেরকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের যে প্রফেশনাল সেখানে শুনছেন লিখেছেন মারিয়া মিম এবং তিনি বাড্ডা থেকে শুনছেন। ইফাত অর্ণব আমাদের সঙ্গে আছেন। হাসান মেশ মেহেদি আমাদের সঙ্গে আছেন নোয়াখালী মাইজদি থেকে শুনছেন তিনি। মৌরি আরিফিন মুন্নি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শুভ্র দেবনাথ, এছাড়াও এমডি মামুন আছেন আমার সঙ্গে আছেন আশফাক মুগ্ধ, এছাড়াও এমডি সানি খান আছেন সিলেট থেকে শুনছেন তিনি। রহমান খান আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। এসকে রুহান আছেন আমার সঙ্গে। নাজমুস সাদাত রাজশাহী থেকে শুনছেন তিনি। এছাড়াও দেখতে পাচ্ছি বাবুরাজ, তিনি বলছেন যে মনে হয় না আমার চাইতে পুরনো লিসেনার আছে। সাব্বির চৌধুরী আছেন, ফার্স্ট স্টোরিটা ভয়ের ছিল। এমডি সুজাউল ইসলাম বগুড়া থেকে শুনছেন আমাকে। রৌনক প্রিন্স আছেন এবং তিনি শুনছেন রাজশাহী থেকে আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। শুনছেন আমার সঙ্গে তিনি বলছেন যে ঠিক এনজয় করতে পারছেন না কি তিনি, কারণ মেসেজ পড়া হয় না। মেসেজ তো পড়ছি ভাই। জুনিয়র অরূপ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মহিন রহমান মাহি, সিলেট থেকে শুনছেন তিনি। এছাড়াও আমার সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। অ্যাপের তো ডি সিলভা লিখেছেন গ্রেট গো হেড ভূতাফাম। আমাদের সঙ্গে আছেন এ এস সানি এবং আছেন হাবিবুর রহমান হাবিব, সাভার থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন কিও কুসাঙ্গি, ভূতাফাম ছাড়া থাকতে পারেন না তিনি এবং ফ্রাইডে হলো তার জন্য একটা স্পেশাল দিন, সেটা তিনি লিখে পাঠিয়েছেন। এছাড়াও আশকুর রহমান মিশন আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি রাব্বি সাগর, তাসিকুল আলম, শিহাব আছেন আমার সঙ্গে আছেন শাহরিয়ার ইমন, প্রথম শুনছেন, খুব ভালো লাগছে। এস কে সরকার আছেন আমার সঙ্গে দেখতে পাচ্ছি। মনির হোসেন মনির এবং তিনি চলন্ত লঞ্চে বসে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইফাত ইরা এবং ফার্স্ট স্টোরিটা বেস্ট তিনি বলছেন। সজীব হোসেন রিপু আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আশরাফুল মাহমুদ তিনি বলছেন যে একটু ভয় করছে ভাইয়া। পাবেল মুন্সি আমার সঙ্গে আছেন। শেখ সাবিকুদ্দিন ভারতবর্ষ থেকে বলছিলাম এই বছরে কলকাতা বইমেলাতে তিনি বাংলাদেশের বইয়ের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এস কে আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সুমন খান আমাদের সঙ্গে আছেন। DRJ সৌরভ খান এবং তিনি ভূতাফামকে অনেক ভালোবাসেন সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি
আছি, এছাড়াও আরো অনেকেই। আপনি যদি এই পেজটায় আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell BHWTFM.RUSSELL। এছাড়াও আপনি চলে আসতে পারেন www.facebook.com/radio.furti RADIO.FOORTI ফুর্তি, এই পেজেও আপনি চলে আসতে পারেন। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। জি রাসেল ভাই, আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে ঘটেছে। বলে রাখি রাসেল ভাই, আমার ফ্রেন্ডের বাবা সরকারি চাকরি করে, তো তাকে তার চাকরি সুবাদেই মানে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। তো এরকমই একটা জায়গায় তাকে নতুন একটা জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। তো তার ফ্যামিলি মুন্সিগঞ্জে থাকতো, ওদের গ্রামের বাড়ি ছিল মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জ থেকে তার ফ্যামিলিকে সে ওই নতুন জায়গায় নিয়ে চলে যায়। তো সেখানে গিয়ে নতুন জায়গা, নতুন স্কুল, আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই নতুন একটা স্কুলে ভর্তি হলো। স্কুলটা ছিল ওই কলোনির, ওরা যে কলোনিতে থাকতো সেই কলোনি থেকে 1 কিলোমিটার দূরে। তো ওই স্কুলের ওর ফ্রেন্ডরা ওর সাথে দুষ্টামি করতো যে তোদের কলোনিতে ভূত আছে। তো ওই জিনিসটা নিয়ে অনেক মানে ভয় পেত। তো একদিন রাতের বেলা সে ঘুমাচ্ছে, তো ওর সাথে আমার ফ্রেন্ড ঘুমাতো, তো দুইজন ঘুমাচ্ছে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই স্বপ্ন দেখছে যে একটা বুড়ি তাকে মানে তার বেড থেকে উঠে নিয়ে যাচ্ছে, আর সে বুড়ির মুখ থেকে রক্ত পড়ছে। তো এই জিনিসটা দেখে যখন মানে এই জিনিসটা দেখলো, আর তারপরে সে দেখলো যে তার মা এটা স্বপ্নে দেখছেন যে একজন জি, জি। বয়স্ক মহিলা আসছেন তাকে উঠিয়ে নিতে, জি। তারপরে ওর মা আবার ওর স্বপ্নে মানে এটাও দেখতে যে ওর মা সাথে সাথে ওই বুড়ির কোল থেকে ছেলেটাকে নিয়ে নিচ্ছে, আবার ওই সে মানে ওর মানে ছুঁড়ে ওই বুড়ির কোলে দিয়ে দিচ্ছে। এভাবে সে জিনিসটা দেখতে থাকে। তখন ফাইনালি যখন দেখে যে বুড়িটা তাকে নিয়ে চলে যাচ্ছে, তখন সে চিৎকার করে ঘুম ভেঙে উঠে যায় আর কি। তারপর ওই ব্যাপারটা ওর ফ্যামিলি সবার সাথে এই ব্যাপারটা শেয়ার করে। তো ওই দিন ওর সাথে সবাই একসাথে রুমে থাকে। আর পরের দিন সকালবেলা এলাকার একটা হুজুরকে দিয়ে ওকে একটু মানে ঝাড়ানো হয়। তো এই ব্যাপারটা তখন স্টপ হয়ে গেছিল রাসেল ভাই। তারপরে 6 বছর পরে আমার ফ্রেন্ড তখন দেশের বাইরে চলে যায়। ও তখন ক্লাস 8-এ পড়ে, আমার ফ্রেন্ডের ছোট ভাই। তো ওরা আবার মুন্সিগঞ্জে ব্যাক করে। তো এখানে আচ্ছা। যখন ব্যাক করলো তখন ওরা ওর আব্বু মুন্সিগঞ্জে ওদের যে গ্রামের বাড়ি ওটা মানে পাকা করে বাড়িটা বানায় ওইখানে। তো ওদের বাড়ি থেকে কিছু দূর গেলেই মানে একটা পুরাতন জমিদার বাড়ি পড়ে। ওই জমিদার বাড়িটাকে সেন বাড়ি নামেই সবাই চেনে ওই এলাকায়। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই যেখানে পড়তে যেত রাসেল ভাই, সেইখানে মানে ওই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো আর কি। তো একদিন ওর ফ্রেন্ডের সাথে প্রত্যেকদিন পড়তে যেত। তো একদিন সে মানে পড়তে যাচ্ছে, তো ওর ফ্রেন্ডরা ওই দিন যাবে না ওর সাথে। তো ও একাই চলে গেল। তো ওর পড়া শেষ করতে করতে প্রায় রাত 10টার মতো বেজে যায়। তো ওর স্যার ওকে বলে যে তোমাকে কি বাসায় দিয়ে আসতে হবে। ও পরে এই জিনিসটা ওর একটু খারাপ লাগে, ও বলে না স্যার আমি একাই যেতে পারবো। এর জন্য ও একাই বের হয়ে যায়। তারপর ওর হাতে একটা টর্চ ছিল, তো ওই টর্চটা নিয়ে ও আসতেছিল রাসেল ভাই। তখন রোডের মধ্যে কোনো লোক নেই, হঠাৎ করে ও দেখতে পায় একটা লোক মানে সামনে দিয়েই মানে যাচ্ছে। তো ওই লোকটাকে দেখে ও একটু স্বস্তি পায়। তো ওই লোকটার পিছে পিছেই যাওয়া শুরু করে। তো আরেকটা রোড ছিল যে রোড দিয়ে ও বাসায় পৌঁছাতে পারতো, কিন্তু ওটা হচ্ছে ওর স্কুল হয়ে ঘুরে অনেক দূর ঘুরে যেতে হবে। এর জন্য ও শর্টকাট রোডটাই ইউজ করলো। তো ওই লোকটার সাথে যখন ও যাওয়া শুরু করলো, তখন ওই লোকটা যখন জমিদার বাড়ির সামনে গেল রাসেল ভাই, সেই জমিদার বাড়ির সামনে গিয়ে লোকটা কোন রোডে ঢুকলো ওই ঠিকভাবে ওটা খেয়াল করতে পারলো না। পরে ওই জমিদার বাড়িটা ক্রস করতেছে। তো জমিদার বাড়ির সামনে একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের নিচে মানে ওই আম গাছটা যখন ও ক্রস করতেছে, ও মনে হচ্ছে যে আম গাছের নিচে কেউ একজন বসে আছে আর তাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকছে। তো অন্ধকারে ফার্স্টে ব্যাপারটা ও খেয়াল করেনি। তো ওর হাতের মোবাইল টর্চটা যখন ও জ্বালালো, তখন ও ওই জিনিসটার উপরে যখন টর্চটা মারলো, দেখলো একটা বুড়ি ওই গাছের নিচে বসে আছে আর ওকে হাত দিয়ে ডাকছে। এই জিনিসটা দেখে আর বুড়ির মুখ দিয়ে রক্ত পড়ছে, এই ভয়ানক দৃশ্যটা দেখে ও এখান থেকে দৌড় দিয়ে ওর বাসায় ব্যাক করে। বাসায় এসে ও তখন চিন্তা করে যে এই জিনিসটাকে ও 6 বছর আগে ও স্বপ্নে দেখেছিল। ওর ফ্যামিলি সবার সাথে ব্যাপারটা শেয়ার করে। ওর বাসায় বলার পর তারা বেশি একটা ব্যাপারটা কেয়ার করে না, মনে করে যে ও এই জিনিসটা ঠিকভাবে মানে হ্যালুসিনেট করে ওই জিনিসটা দেখেছে আর কি রাতের বেলা ভয়। তো এর কিছুদিন পরে ও রাতের বেলা ঘুমাচ্ছিল। তো ও ঘুম ভেঙে ও সেম ওই জিনিসটাকেই দেখে ওর মানে রুমের জানালায়। এই তখন দেখে ও ভয়ে বেড থেকে পড়ে যায়।
বেড থেকে পড়ে গিয়ে ও চিল্লাতে থাকে, কিন্তু ওর মানে সাউন্ড মনে কেউ শুনতে পাচ্ছিল না। তখন তখন যখন ও চিল্লাতে থাকে ওই জিনিসটা তখন হাসা শুরু করে। তো ও ও মানে যা দোয়া পারে রাসেল ভাই তখন দোয়া দরুদ পড়তে থাকে। আর যখন ও দোয়া পড়তে থাকে তো ওই জিনিসটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, মনে হচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপরে ও সাথে সাথে জানালাটা বন্ধ করে দেয়। আর ওই দিন আর ও বাইরে বের হতে সাহস পাচ্ছিল না, সারা রাত লাইট জ্বেলে রুমের মধ্যে বসেছিল। পরের দিন ওই ব্যাপারটা ওর ফ্যামিলিকে বলে। তারপরে ওর এলাকার একটা হুজুরকে দিয়ে ওকে তাবিজ দেওয়া হয় একটা, যে তাবিজটা ওর কাছে এখনো আছে। আর ওর তারপরে থেকে রাসেল ভাই ওই জিনিসটাকে ও দেখেনি, কিন্তু ও মাঝে মাঝে ফিল করে যে ওর আশেপাশে কেউ একজন হাঁটাচলা করছে, কিন্তু ও মানে তারপর থেকে ওর সাথে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল আমার রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই, এবং আশা করছি যে ইমেইলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শফকাত আলামিন আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনাটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি। আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না, তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনান। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ঘের, যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল গাছ, এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এজন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়ব। তাছাড়া জুট মিলের ভেতর তো আর সিগারেট খাওয়া যাবে না। এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগোতে হঠাৎ শুনতে পেলাম রনকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কে না কে হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের সাতমাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়ল প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবত আমি কিছু খাই না, কোথা লেগেছে? লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে যাই হোক, আমি তাকে দেখে জিজ্ঞেস বেশ ভালো আছি। আমি বললাম, জি আমি ভালো আছি,
তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে কিন্তু আপনার আসাটা ঠিক হয়। এই জায়গাটা পা তাকালাম, পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান লোকটি আমাকে, আমি লোকটিকে আর খুঁজে পেলাম। চারজন লোক এসে আমাকে ঘিরে ধরলো, বলল কাছে যা আছে দিয়ে দিতে। দুইজন আমার দুই হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল, আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি চালাতে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে করে। ওরা চারজন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল দুইটি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতে দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজে ছিল। আমি মিলেট সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল আপনি তো রাতে বেরিয়ে, তাহলে আমার হাতে কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ, আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30 দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরনো এক পত্রিকার উপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে একা আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত, আলামিন আলী, সেইনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকেই হয়তো ভেবে থাকলেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো নয়, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারীর কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। তো এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন
মানে ভুলটা ভেঙে যায় যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে। ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই, এবং যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয় কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটার গোল হবে এলো। আর হাতের কাটাটাকে ছবি তিনি আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি, এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যিই ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে যে কোনো ঘটনা বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে, মনে হয় ঘটে গেল। সেই ঘটনাটা অন্য একজনের কাছে শুনলে হয়তো আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন, কেউ হয়তো বিশ্বাস করবে না, কেউ হয়তো বলবে যে আপনি মানসিক কোন শুনছেন। তখন এরকমই লাগে যখন নিজের সাথে ঘটে। একা ঘরে আপনার ভয় লাগছে, আপনার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে, আপনি যদি এই 2 লাইন আমাকে লিখে পাঠিয়ে দেন তাহলে এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি তার হয়তো অতটা আপনার জায়গা থেকে দেখে আপনার ওই সময়টা কোথায় কেমন গেছে। আপনি হঠাৎ করে বাথরুমে ঢুকলেন, বাথরুমে ঢুকে আপনি দেখলেন যে আয়নায় আপনার ছায়া নেই। এই ব্যাপারটা অন্য সবার কাছে খুব অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি তো দেখেছেন যে আয়নায় আপনার ছায়া পড়েনি, বা আপনি তো দেখেছেন যে আপনার ভেন্টিলেটরে অন্য কারো মুখ, আপনি তো দেখেছেন যে আপনার পেছনে আয়নায় অন্য কারো ছায়া পড়ছে, বা আপনার চেহারাটা পুরোপুরি বদলে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু অহরহই ঘটে। ভূত এফএম আপনারা শোনেন এবং ভূত এফএমে যারা আসেন তারা এই ধরনের ঘটনা অসংখ্য বার শেয়ার করেছেন আপনাদের সাথে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে ঘটনাগুলো কেন ঘটে, কি কারণে ঘটে, কেন এমন হয়। আমরা এই পৃথিবীর কতটা রহস্যই বা সমাধান করতে পারি, সব রহস্যের সমাধান করতে পারি না তো। কিছু কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শাহরিয়ার আহমেদ শান্ত, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে 2 বছর আমার কমেন্ট ভয় ছিল, আসে গেছে আমি জানি যে সবার এসএসসি এক্সাম চলছে, এবং এক্সাম যাদের চলছে তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা, এবং আশা করছি যে পুরোটা সময়টা আপনারা অনেক মনোযোগী হবেন এবং অনেক ভালোভাবে পরীক্ষা দিবেন এবং অনেক ভালো একটা রেজাল্ট করবেন। ভূত এফএম লিসেনার যারা আছেন তাদের রেজাল্ট যেন একেবারে খারাপ না হয়, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই সময়টা ভূত এফএম অফ রাখলেও এমন কোনো কিছু যাবে আসবে না, আপনি তারপরে আবার শুনতে পারবেন পরীক্ষা শেষ করে, এবং আপনি ভূত এফএমে আসতেও পারবেন। আমি একটা জিনিস করতে পারি যে এসএসসি এক্সাম যারা দিলেন তাদেরকে একটু প্রায়োরিটি দেবো, তাদের ঘটনা একটু বেশি পড়বো এসএসসি এক্সামের পর লিখে পাঠালে, এবং তাদেরকে বেশি বেশি ভূত এফএমে আসার সুযোগ সৃষ্টি করা হবে। সো এটা একটা ভালো ব্যাপার যে আপনি এখন ভূত এফএমটা একটু কম শুনবেন, মানে একটু কম না, আপনি পড়াশোনা করবেন। সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, স্টাডি করা, এবং তারপর যদি সময় পাওয়া যায় তাহলে ভূত এফএম। ফারাবি হাসান আমাদের লিখেছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহ নিলয়, এবং তিনি লিখছেন যে একটু আগের ঘটনাটা দারুণ লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন দীপ দত্ত, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জুনিয়র অরূপ, আমাদের সঙ্গে আছেন এমডি আল আমিন, আমাদের সঙ্গে আছেন নয়ন দে, আরিফ আসলাম আমাদের সঙ্গে আছেন লেবানন থেকে, তিনি শুনছেন এবং তিনি লিখেছেন এটা কি রিয়েল পেজ? ইয়েস, এটা রিয়েল পেজ, এবং এই পেজে আপনি এসে যে কোনো সময় আপনার
যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামিল এ চৌধুরী, তিনি বলছেন ওনার লোকেশন মোতাবেক জয়পুরহাটের কাছাকাছি সত্যি জুট মিল আছে হারবারের পাশে, এবং বিরাট একটা ধান ক্ষেত রয়েছে সেখানে। বাহ, চমৎকার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি রাজীব কাজিমুন মুনিয়া আমার সঙ্গে আছেন, এবং ভূত এফএমের টিউন শুনলে তার ভয় লাগে সেটা তিনি জানিয়েছেন। নাবিল ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন এমডি আল আমিন সহ আরো অনেকে। ফুর্তির পেজে অনেকেই আমাদের লিখছেন এই মুহূর্তে, কিছু কিছু নাম না পড়লেই নাই। ইমরান রহমান আমার সঙ্গে আছেন, অ্যালেক্স সজীব আমার সঙ্গে আছেন ফারদিন আরাফাত শান্ত, এছাড়াও আছেন আমার সঙ্গে এস পৃথিল, এছাড়াও আছেন আমার সঙ্গে এমডি মাসুদ, নাজমুল প্রধান আমার সঙ্গে আছেন, হুসাইন আহমেদ মোহন আমার সঙ্গে আছেন, আক্তার হোসাইন উষান আমার সঙ্গে আছেন আল মামুন মিলন সৌদি আরব থেকে তিনি শুনছেন, মালয়েশিয়া থেকে শুনছেন সৈকত রহমান সোহান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান শিশির, এবং ড্রয়িং করছেন এবং আমাদের শুনছেন। আপনি আর্কিটেক্ট নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং কোনটা আমি ঠিক বলতে পারবো না, আপনার ড্রয়িং দেখে এরকম কিছু একটা ফিল হচ্ছে আমার। শুভ রক্ষিত আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম রোহান সাভার আশুলিয়া থেকে তিনি শুনছেন, আরিফুর রহমান আরিফ আমার সঙ্গে আছেন, শ্যামলী থেকে শুনছেন তিনি, আমার সঙ্গে আছেন আশিকুর রহমান, আমার সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি জয়েন করতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.ফুর্তি, এই দুটো অ্যাড্রেসে, এবং এই দুটো অ্যাড্রেসে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যা আপনার ইচ্ছা। আমাদের এই পেজটা অন্য সবাইকে জানাতে পারেন যে এই পেজে লাইক দেওয়ার জন্য। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের পরবর্তী ঘটনায় আমাদের একজন লিসেনার আছেন, এবং তিনি দ্বিতীয় লিসেনার ছিলেন, গেস্ট ছিলেন। দ্বিতীয় ঘটনাটি তিনি নামটা প্লিজ একটু বলে আপনার দ্বিতীয় ঘটনাটি বলবেন। হ্যালো লিসেনার্স, আমি হাসিব। তো আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটা সিরাজগঞ্জ জেলার তালাশে ঘটে। তো আমরা আমাদের এক ফ্রেন্ডের বোনের বিয়েতে 5টা ফ্রেন্ড ঢাকা থেকে যাওয়ার কথা ছিল। তো আমরা 5টা ফ্রেন্ডের মধ্যে আমরা 4টা ফ্রেন্ড মানে একসাথে ওর ফ্রেন্ডের বোনের বিয়ের আগের দিন রওনা হই। তো একটা ফ্রেন্ড আমাদের ঢাকায় রয়ে যায়, ওর একটা এক্সাম ছিল, তো গায়ে হলুদের দিন আসতে পারবে না, একবারে বিয়ের দিনই আসবে। তো আমরা অনেক রিকোয়েস্ট করি যে এক্সামটা বেশি পড়ে, তারপরে ওর মা বলে যে না, যাওয়া যাবে না, ও একদিন পরেই যাক। তো রাসেল ভাই আমরা 5 জনের মধ্যে 4 জন আগের দিন রওনা হয়ে সিরাজগঞ্জে চলে যাই। তো এর পরের দিন আমাদের ঢাকায় যে ফ্রেন্ডটা থেকে যায় তার আসার কথা আমাদের একদিন পরে। তো আমরা নর্মালি বিয়ে বাড়ি যেহেতু, যে এরপর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একটা বিয়ের প্রস্তুতি শুরু ওইভাবে গ্রামের মধ্যে বের হই। তো সন্ধ্যার দিকে যখন আমরা বের হই, তো ঘুরতে বের হই, তো সেখানে যে ফ্রেন্ডের বাড়িতে যাই ওর সম্পর্কে একটা চাচা ছিল আমাদের বয়সী সেমএস, তো উনি আমাদের সাথে বের হয়। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি চায়ের দোকানপাটের দিকে চলে যাই। তখন হঠাৎ রিক্সা থেকে আমাদের যে ফ্রেন্ডটা ঢাকায় ছিল, যে ফ্রেন্ডটা পরের দিন আসার কথা ছিল, ও রিক্সা থেকে নামে। তো নামার পরে দূর থেকে আমরা দেখি, তারপরে এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড দেখে বলে ওই যে ও তো চলে আসছে। তারপর সবাই মিলে ওখানে যাই। তো যাওয়ার পরে বলে কি তোর না কালকে আসার কথা ছিল। আর আসলে এখানে একটা ঘটনা বলে রাখি যে আমরা যেই 4 জন গেছি তার আগেও আমরা ওই আমাদের ওই ফ্রেন্ডের বাড়িতে আসি। শুধুমাত্র যে ফ্রেন্ডটা ঢাকায় ছিল ওই এবার ফার্স্ট ওইখানে আসে, তো জায়গাটা চিনতো না। তো তবুও এক প্রকার যখন মানে এমনি ফোনে লোকেশন জানছে, বাট কখনোই ওর সশরীরে আসে নাই। তো যখন আসছে তখন আমরা সবাই একটু স্বাভাবিক, কেউ ফ্রেন্ডের দেখছে একটু খুশি হয়ে গেছে, ব্যাপারটা এতটা সিরিয়াসলি নেয় না যে কি রে। তো এক থেকে জিজ্ঞেস করেছে তুই তো চিনতে না, কয় না নামছি, যেমন ঠিকানা দিছিস তো ওইভাবে আসছি। তো ভালো কথা। তো একটা চায়ের দোকানের ব্যাগটা রেখে আমরা বাড়ি দিয়ে যাই, আমরা সবাই একসাথে বের হয়ে পড়ি। তো মোটামুটি ওদিন চাঁদের আলো মোটামুটি আসছে, তো আমরা গ্রামের দিকে যেতে থাকি। তো ক্ষেতের আইল যেটাকে বলে ওই আইলের পথ ধরে আমরা হাঁটতে থাকি। তো এক প্রকার পেছন থেকে আমাদের যে সম্পর্কে চাচা ছিল যার কথা বলেছিলাম, সে হঠাৎ করে বলতে থাকে যে আমাকে বলে যে হাসিব একটু পেছনে আসো। তো হাঁটতে হাঁটতে একটু পেছনের দিকে আসলাম। তো সে আমাকে একটা জিনিস দেখাইলো যে আমরা 6 জন ওই আইল দিয়ে হাঁটতেছি। তো এর মধ্যে আমাদের 5 জনের ছায়া আছে, ঠিক আমাদের যে ফ্রেন্ডটা ঢাকা থেকে একটু আগে আসছে ওর ছায়াটা নেই। তো সেটা দেখার পরে এক প্রকার ফার্স্ট টাইম ওটা দেখি, তো দেখার পরে স্বাভাবিক
একটু মনের মধ্যে ভয় ঢুকে তারপরে চিন্তা করি যে ব্যাপারটা কি, একটু বোঝার চেষ্টা করি। তো এই জিনিসটা দেখে আবার আমাদের সাথে যে চাচা ছিল উনি আবার একটার পর একটা সিগারেট চালাতে শুরু করে, মানে ভয়ের মধ্যে চিন্তা করে যে সিগারেট চালালে হয়তো বা একটু সাহস পাবে, তো একটার পর একটা সিগারেট চালাতে থাকে। তো এর মধ্যে যেটা রাসেল ভাই ঘটে সেটা হলো যে ঢাকা থেকে আমাদের ওই ফ্রেন্ডটার একটা ফোন কল আসে আমার ফোনে। তো ফোন কল আসার পরে ফোনটা আমি রিসিভ করি, রিসিভ করার পরে যখন জিজ্ঞেস করি তুই কোথায়, তো এর মধ্যে কিন্তু রাসেল ভাই ওই ফ্রেন্ডটা আমাদের সামনেই আলের পথ ধরে আমাদের একদম সামনের দিকে হাঁটতেছে। তো জিজ্ঞেস করি যে তুই কোথায়, একটু ভয়ঙ্কর ভাবে জিজ্ঞেস করি, বলে যে আমি তো ঢাকা, আমি তো বলছি কালকে আসবো। আমি ওকে আর ব্যাপারটা বলি না, তো আমি বলি যে তোর মাকে একটু ফোনটা দে। তো ওর মার সাথে কথা বলি, তখন শিওর হয়ে যায় রাসেল ভাই যে ফ্রেন্ডটা আমাদের সাথে আছে ও এখনো সিরাজগঞ্জে পৌঁছায়নি, ও ঢাকাতেই আছে, কিন্তু আমাদের সাথেও আছে। সো এই জিনিসটা একবার যখন 100% শিওর হই তখন ভয়টা একটু বেড়ে যায়, কিন্তু একটু সাহস রাখি, কারণ কি হয় বলতে পারতেছি না। তো একটু হাঁটতে থাকি। তো এর মধ্যে চাচাকে শেয়ার করি যে ঘটনা তো এরকম এরকম, কি করা যায়। সে আমাকে একটু শক্ত হয়ে ধরে বলে যে আয়াতুল কুরসি পড়তে থাকো, দোয়া কালাম পড়তে থাকো, কি আর দেখা যায়। তো আমি আবার চিন্তা করতেছি আমাদের সামনে যে ফ্রেন্ড গুলো আছে ওরা তো ব্যাপারটা জানে না, তো ওদেরকে যদি এই মুহূর্তে ডাক দিয়ে জানাতেও যায় কি থেকে কি ঘটে যায় বুঝতেছিলাম না। ওই মুহূর্তে আসলে মাথা কাজ করতেছে না। তো প্রায় 20 মিনিটের মতো আমরা একটা মানে বন্ধুর মতো দেখতে, সবকিছুর বন্ধুর মতো কিন্তু একটা অজানা মানুষের সাথে হাঁটতেছি, শরীরের মানুষ। তারপর কিছু দূর যাওয়ার পরে তো কিন্তু রাসেল ভাই গ্রামের আমাদের যে ওই জায়গার পথঘাট ও কিন্তু কিছুই চেনে, ও ফার্স্ট টাইম ওখানে আসছে, বাট ও এমন ভাবে পথগুলো চলতেছিল মনে হয় যে ওর মুখস্থ পুরো পথ। তো একটা পর্যায়ে আমরা যে ফ্রেন্ডের বাড়িতে আসি ওর বাড়ির দিকে দেখে চলে যাব। তো একটা পথ হচ্ছে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ঢুকে, আরেকটা হচ্ছে আপনার একটু বাজারটা একটু চিপা চাপা দিয়ে শর্টকাট রাস্তা। তো আমরা চিন্তা করি, আমি আর চাচা বলে যে আমরা সব ওই পথটা দিয়ে যাবো, কারণ ওই পথটা একটু খোলামেলা আছে আর ওই জায়গাটা জঙ্গল, যেহেতু এমনিতেই বুঝতে পারতেছি। তো এর মধ্যে মানে চাচা চিন্তা করতেছে কি থেকে কি হয়। উনি এক প্রকার মানে শীতের রাত ছিল রাসেল ভাই, তারপরেও ঘামতেছে, কারণ আমিও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। তারপরে একটু সাহস নিয়ে বললাম যে না ওই পথ দিয়ে যাই, কিন্তু আমাদের সাথে যে ফ্রেন্ডটা ছিল, যে ফ্রেন্ডটা পরে আসছে, যাকে নিয়ে আমরা দেখলাম যার ছায়া নেই, সেই ফ্রেন্ডটা বলতেছে না চল এই পথটা দিয়ে যাই, বাঁশঝাড়ের নিচের পথটা দিয়ে। আমি আর চাচা বলতেছি যে না এখান থেকে যাওয়া যাবে না, আর তুই তো চিনবি না, ঠিক আছে। ও খুব জোরাজোরি করতেছে এক প্রকার যে ওখান থেকে নিয়েই যাবে আমাদের সঙ্গে। তো ওর মধ্যে আমাদের যে 3টা ফ্রেন্ড ছিল সমস্যা কি, বলছে যেহেতু যাইতে। তো এক প্রকার যখন দেখতেছি না ও পথে যেতে রাজি হচ্ছে না, তো আমাদের ওই 3টা ফ্রেন্ডকে আমরা 2জন মিলে আমাদের দিকে টান দিয়ে এক সাইড করে ওর দিকে আলো মারি। আর এখান থেকে চাচা ম্যাচ জ্বালায় বলতেছে যে ও তো ঠিক রিজদি না, তো ও তো ঢাকায় এখন, ওর মার সাথে আমার এই মাত্র কথা হয়েছে, ওকে জিজ্ঞেস কর, ঠিক আছে। সবাই আমরা এক পাশে বলি। তো এর মধ্যে ওই আপনার চোখের সামনে ঘটেছে ঘটনা চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে। এবং 100% সত্যি এই ঘটনা। হ্যাঁ, এবং 100% এই সময় আমাদের আরো 4টা ফ্রেন্ড ছিল, সেও ব্যাপারটা জানে, ঠিক আছে। তো একটা পর্যায়ে যখন সে ওই জিনিসটা দেখার পরে তখন ওই ছেলেটা হাসতে হাসতে আস্তের উপর সে বাঁশঝাড়ের নিচের মধ্যে যায়, মিলে যায় একটা আগুনের মতো গোলা হয়ে খুব দ্রুত ওখান থেকে মিলে যায়। তো পাশে যে 3টা ফ্রেন্ড ছিল ওর মধ্যে একজন পুরো অলরেডি ওই জায়গায় কায়দা ফেলে, মানে ভয় চিৎকারতে কায়দা ফেলে যে এটা কেমনি কি হইতেছে, ঠিক আছে। কারণ যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি, এসব ব্যাপারগুলো গ্রামের ইয়ার সাথে মানতে হবে না। তখন চাচা বলে যে ভয় পেও না, ধরে সবাইকে এক মুহূর্তে পরে তার বাসায় নিয়ে যাই। তো পরে তা যখন যে ফ্রেন্ডের রূপে আমাদের সাথে এসেছিল ফ্রেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করি, তো এক প্রকার মানে এই জিনিসটা এখনো মানতে পারতেছি না কেন হয়েছিল বা কি কারণে, আর কেনই বা আমাদের সাথে বা কেনই বা ওই ফ্রেন্ডের রূপ ধরে, এই জিনিসটা আজও খুঁজে পাইনি। ধন্যবাদ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন স্টেডিয়াম রেডিও ফুর্তি 88 FM and ফুর্তি। Boot FM. The night comes alive with Ramin 4. মিনিট শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, আমি রাসেল আছির সাথে, এবং চলছে ভূত। আর একজন প্রিয় আমাদের মানে একজন শিক্ষক, আমাদের নানান ধরনের ঘটনা নানান জায়গা থেকে আসে। তো আমাদের একজন শিক্ষক, আমার শিক্ষক না, কিন্তু আমি এক ইউনিভার্সিটির ছাত্র হিসেবে তিনি আমারও টিচার, আমারও স্যার। তো তিনি ঘটনা পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি আপনাদের তুলে শোনাতে চাই। বিশ্ববিদ্যালয় নিয়ে বা ইউনিভার্সিটি নিয়ে অনেক ধরনের ঘটনা আমরা শুনি। স্যার এটা পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমি জানি যে আপনারা আমার মানে আমরা আমার শিক্ষকদের দিয়ে
আমি পড়ে শুনছি আপনাদের জন্য ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও সালাম। নিশ্চয়ই ভালো আছেন। আমি বিগত আগস্ট 2011 সাল থেকে ভূত এফএম প্রোগ্রাম শুনি, নিয়মিত না হলেও বেশিরভাগ সময়। আমার এই ঘটনাটা ভূতের না, ভয়ের বা আপনার অনুষ্ঠানে যোগ্য মনে হয় তবেই প্রচার করবেন। সঙ্গত কারণেই আমি আমার নাম লিখছি না। স্টুডিওতে আসতে পারবো না, তবে মেইলের শেষে সিগনেচার পেয়ে যাবেন। ঘটনাটায় আসি। সবেমাত্র পিএইচডি করে দেশে ফিরেছি। অনেক অনেক কাজ করব ভেবে সারাদিন ডিপার্টমেন্টে থাকি। কাজের কাজ যা হয় তা বিকেল বেলা থেকে শুরু হয়। সকালবেলা আমার মাথা পুরোই ফাঁকা থাকে। কাজের গতি আসে সূর্য মামা যত বেশি পশ্চিমে হেলতে থাকে। হেলতে হেলতে যখন লাল আভা দিয়ে শেষ হয়, তখন পেপার লেখার কাজ স্পিড বেড়ে যায়। এমনি একদিন কাজ করে কিছুটা ক্লান্তি চলে আসে। এক সময় নেটে সার্চ করে ভূত এফএমের পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে ছিল বিভাগীয় অফিস রুমের পরে। সন্ধ্যার পর একেবারে নির্জন, কোথাও কেউ নেই। সারা বিল্ডিং এ আমি ছাড়া। আমি ছোটবেলা থেকেই সাহসী, তাই ভয় আমার কম। এমন সময় খুব বিশ্রী ওই দিন ডেস্কটপে লো ভলিউমে ভূত এফএম চলছে। আমি ল্যাপটপে একটা পেপারের কাজ করছি, বেশ মনোযোগ দিয়ে একটা ফিগার ড্র করছি। এমন সময় খুব বিশ্রী একটা গন্ধ এসে আমার নাকে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে চিন্তা করতে লাগলাম আর মনে মনে খুঁজতে লাগলাম গন্ধটা কিসের। এত বিশ্রী টাইপের গন্ধ তো এখানে আসার কথা না। করিডোর ধরে হেঁটে হেঁটে কিছুই পেলাম না। রুমে আসলাম, কিছুই পেলাম না। কিন্তু একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল। রুমে যে তালাটা লাগানো থাকে সেটি খুব জোরে নড়ছে, অথচ বাতাস স্থবির। আর বাইরে গিয়ে খুঁজতে লাগলাম বাতাস আসবে, পেলাম না। কিন্তু বাইরের একটা তালা খুব জোরে নড়ছে, গন্ধটা ক্রমেই বাড়ছে। মাংস পচা গন্ধটা লাগছে। আমি তো সেটা ভয় পেলাম। চেয়ারে গিয়ে বসলাম, মনে মনে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। আমি জোরে জোরে বলতে লাগলাম, তুমি যেই হও না কেন সামনে আসো, অথবা আমার রুমে তোমার কি দরকার, তুমি রুমে থাকো, আমি বাসায় যাই। ল্যাপটপটা অফ করলাম। ভাবতে লাগলাম যদি ধুম করে ল্যাপটপে জোরে আঘাত করে তাহলে সব কাজ, পিএইচডির সব ডকুমেন্ট, কিছু কাজ আধা আধি করে সব নষ্ট হয়ে যাবে। ডেস্কটপ কম্পিউটারটা অফ করে রুমে তালা দিয়ে বাইরে আসলাম। মোবাইলের ছোট লাইট অন করে করিডোর দিয়ে লাইট অফ করতে করতে দ্রুত পদে 4 তলা থেকে নিচে নেমে আসলাম। এখানে শেষ হলে হয়তো ভালোই হতো, আমিও স্বস্তিতে চলে আসতে পারতাম। তা না, আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই একজন রিক্সাওয়ালা তার রিক্সা চালিয়ে আমার কাছে এসে বললেন, স্যার চলেন। ভয় পেলেন? আমি কিছু বললাম না। সে আরো জিজ্ঞেস করলো, আপনি কি ভয় পেলেন? ভয়ের কিছু নেই, ওনারা বাইরের কাউকে কিছু করবেন না, কোনো ক্ষতি। বলি নাই কই যাব। রিক্সা তখন আমাদের ভিসি স্যারের বাংলো পার হয়ে গেটের কাছাকাছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? কেন আমাকে ভয়ের কথা জিজ্ঞেস করলেন? সে উত্তরে যা বলল, আপনি যা বোঝার বুঝে নেন, আপনি যা ভাবছেন আমি তাই বলছি। আমাদের বাড়িটা ছিল আপনাদের বিল্ডিংটা, যেখানে ঠিক সেখানেই। ভার্সিটি দখল করে নেয়ার পরে আমরা টুকের বাজার চলে যাই। কথা বাড়ালাম না, ততক্ষণে সে গেট পার হয়ে মূল রাস্তায়। তখনও সে আমাকে জিজ্ঞেস করেনি কোথায় যাব। সে তপবনের রাস্তায় ঢুকে মসজিদের সামনে এসে জিজ্ঞেস করে বলল, এখন যেতে পারবেন নাকি? না, সামনে যাব। তপবনের রাস্তাটা তখন ভালো নয়, ইটের টুকরি দিয়ে রাস্তাটা অসমতল করে রাখা। ঝাঁকুনি খেয়ে খেয়ে বাসায় যেতে হবে, তাই নেমে পড়লাম। তাকে 10 টাকা একটা নোট হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে বুঝলেন আমি তপবন আসবো?
সে কোনো উত্তর না দিয়ে রিক্সা ঘুরিয়ে উল্টো পথে চলে গেল। আমি মনে মনে রিক্সাওয়ালাকে অনেকদিন ইউনিভার্সিটিতে খুঁজেছি, পাইনি। এই ঘটনার কোনো সুরাহা করতে পারিনি। পরবর্তীতে বেশ কয়েকদিন সন্ধ্যার পর থাকতাম না। কয়েকদিন যেতে না যেতেই ভুলে যাই। মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই অনেকেই এর মধ্যে ধরে ফেলেছেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, এবং তিনি একজন প্রফেসর। আপনারা সবাই সেটা আওয়াজ করতে পেরেছেন। এবং তিনি তার পিএইচডি শেষ করে তারপর শিক্ষক তিনি তিনি তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক সম্মান, এবং সেই সাথে যারা আরো আমাদের শিক্ষক যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা চমৎকার লেখেন, এবং সত্যি ঘটনা যদি কোনো ঘটে থাকে বা ইউনিভার্সিটি কেন্দ্রিক হোক বা যেটাই হোক না কেন, আমাদের প্লিজ 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 লিখে পাঠাবেন। এবং যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, যারা স্টুডেন্ট তারাও স্যার লিখতে পারলে আপনারা তো পারবেনই, সুতরাং লিখে পাঠান ভূতাফেম@রেডিওফুর্তি.fm এ আপনার জীবনের ঘটনা। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মারুফ শুভর কাছে আরো একবার যেতে চাই, ছোট্ট করে আপনার ঘটনা বলবেন। হাফিজ শুভ। হ্যালো এভরিওয়ান, এই ঘটনাটা আমি যেটা এখন শেয়ার করব সেটা আমার ফ্রেন্ডের মামার সাথে ঘটে যায়। আমার ফ্রেন্ডের মামা মানে সে তার গ্রামে মানে যাত্রা দেখতে খুব পছন্দ করতো। তো সে জাস্ট জানতে পারলো যে দেওয়ানগঞ্জে একটা যাত্রার দল এসেছে। তো এটা শুনেই সে তার মানে সে একটা ঘোড়া পালতো, সেই ঘোড়াটাকে নিয়ে সে চলে গেল সেখানে। তো সেখানে যাওয়ার পরে মানে সে সন্ধ্যার মধ্যে ওই জায়গায় মানে পৌঁছে যায়। তো ওখানে গিয়ে মানে যাত্রা দেখে সে ব্যাক করতে করতে তার প্রায় 10টার মতো বেজে গিয়েছিল রাত। তখন 10টার সময় তার একটা নদী পার হয়ে তারপর তার বাসার দিকে যেতে হবে। তো সেখানে যাওয়ার পর মানে মাঝি ছিল আর নৌকার মধ্যে আরেকটা লোক বসেছিল। তো তারা তাকে দেখে তাকে বলল যে আপনি কোথায় যাবেন, আপনাকে তো এই এলাকায় আমরা দেখিনি। পরে সে বলল যে আমি যাত্রা দেখে এভাবে ফিরতেছি। পরে মাঝি তাকে বলল যে আপনি এখন বাসায় না যাওয়াটাই আপনার ভালো হবে, আপনি আশেপাশে কোনো আত্মীয়র বাসা থেকে যান। তো সে তাদের কথা মানেনি। সে বলল যে ভাই আমি এগুলো ভয় টয় পাই না, আমি চোর ডাকাতের ভয় পাই না। পরে ওই আরেকজন যে ছিল সে বলল শুধু চোর ডাকাত কেন, এখানে তো জীবজন্তুরও অনেক সমস্যা হতে পারে। তো সে মানলো না। সে নৌকা থেকে নেমে সে যখন নৌকা থেকে নামতেছিল তখন মাঝি তাকে বলল যে আপনি সামনে একটা বাজার আছে, সে বাজারটা আপনি ওই বাজারের পাশ দিয়ে একটা রোড আছে, ওই রোডে যাবেন না, ওখানে পুরোটাই জঙ্গল। তো এই জিনিসটা শুনে সে একটু মানে একটু ভয় পেয়ে গেল ব্যাপারটা, মানে তার মধ্যে একটা ভয় ঢুকে গেল। তো সে যাওয়া শুরু করলো রোড দিয়ে। তো সে যখন যাচ্ছিল তখন সে দেখলো রোডের পাশেই একটা জায়গায় একটা আগুন জ্বলছে। তো সেই জিনিসটা দেখে তার নিজেরও একটু পানি পিপাসা পেয়েছিল। তো সে ওই আগুনটা দেখে মনে করলো ওখানে মনে হয় কোনো বাসা আছে, আর ওখানে সে গিয়ে একটু পানি খেতে পারবে আর কি। সে গেল সেই জায়গায়। সে যাওয়ার পরে দেখলো ওই আশেপাশে কেউই নেই। ওই আগুনটা যেখানে জ্বলছে সেখানে একটা মহিলা বসে মানে ওখানে থালা বাসন ধুচ্ছে, এই টাইপের একটা সিন সে দেখলো ওই জায়গায়। সেই মহিলার সামনে গেল। সে গিয়ে তাকে বলল যে আমাকে কি পানি দেওয়া যাবে। এটা বলার সাথে সাথে সেই মহিলাটা মানে তার থালা বাসন ধোয়া বন্ধ করে চুপ করে বসে রইলো। পরে সে যখন রাগান্বিত ভাবে বলল যে আপনি কি আমার কথা শোনেননি, আমাকে একটু পানি দেন। এটা বলার পরে সেই জিনিসটা তার দিকে তাকালো। যখন সে দেখলো তার চেহারাটা পুরোটাই অন্ধকার, আর সে দুটা খালি চোখ জ্বলছে, আর মানে জিভটা বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখার পরে রাসেল ভাই সেই জায়গা থেকে দৌড় দেওয়া শুরু করে। সে যখন দৌড় দিল পিছন থেকে অনেক ধরনের সাউন্ড সে পাচ্ছিল। তারপর সে তার ঘোড়ার কাছে চলে গেল। মানে ঘোড়ার কাছে গিয়ে মানে তার ঘোড়াটাকে নিয়ে যখন সে সামনে গেল তখন সেখানে কয়েকটা মুরব্বী লোকের সাথে তার দেখা হলো। সেই মুরব্বী লোক তাকে দেখে একটা মানে পুরো ঘটনাটা তাদেরকে বললো। বলার পরে সেই মুরব্বী লোকগুলো তাকে একটা সেফ জায়গায় নিয়ে চলে গেল। আর সেফ জায়গায় নিয়ে যাওয়ার পরে তাকে ওখানে রেখে সেই মুরব্বী লোকগুলো বললো যে আপনি এখান থেকে আমরা না আসা পর্যন্ত আপনি যাবেন না। তো সে সেই জায়গায় বসেছিল। আর সে কখন ঘুমিয়ে গেছে সে তখন মানে তার নিজেরও খেয়াল নেই। পরের দিন আজান শুনে তার ঘুম ভাঙলো। তো মজ্জিন সাহেব যখন নিচে নামলো তখন তাকে পুরো ঘটনাটা সে শেয়ার করলো। তো
তো সে শুনে বললো যে ফার্স্টে তুমি যে জিনিসটা দেখেছিলে সেটা খুবই খারাপ জিনিস ছিল, আর সেকেন্ড টাইম যে যাদের সাথে তোমার দেখা হয়েছিল তারা মনে হয় ভালো জিন ছিল যারা তোমাকে এখানে রেখে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতি নিব এবং বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের আরো একজন লিসনার আছেন, গেস্ট আছেন, যিনি ঘটনা শেয়ার করবেন। স্টেডিয়াম রেডিও ফুড এফএম এন্ড FM. The night comes alive with Graminphone. The night comes alive with Graminphone. You are listening to Radio 50 FM and আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে আমাদের শেষ অতিথি, তারপরে আমরা মেসেজ যাবতীয় সময় পাই, হাতে সময় খুবই কম। চলুন আপনার ঘটনা শুনে ফেলি, তার আগে আপনার নাম বলেন এবং কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, আমি ওমর ফারুক, চাঁদপুর থেকে। জি। তো আমি এখন আর যে ঘটনাটি শেয়ার করব এটা আমি এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আচ্ছা। ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো আমার ফ্রেন্ডের একটা তাবিজ দরকার ছিল, তো তাবিজের জন্য আমরা বট গাছের পাতা প্রয়োজন ছিল। তো আমরা বট গাছের পাতা আনার জন্য আমরা 5টা ফ্রেন্ড মিলে যাই। তো বট গাছের থেকে আমরা প্রায় 20 হাত দূরত্ব। তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আর যার বট গাছের পাতাটা প্রয়োজন ও বট গাছের কাছে গেছে। তো যাওয়ার পরে প্রায় 5 মিনিট সময় হয়ে গেছে, মানে ও আসতেছে না। তো আমরা মানে ওখানে গেলাম, মানে বট গাছের গোড়ায় গেলাম, গিয়ে দেখি বট গাছের আশেপাশেও নাই। তো আমরা 4-5টা ভালো করে খুঁজলাম, ওকে দেখতে পাচ্ছি না। পরে যখন আমরা মানে গাছের কাছে গেলাম, গাছের কাছে গিয়ে গাছের চূড়োতে তাকালাম, চূড়োতে তাকিয়ে দেখি ও গাছের চূড়োতে একটা চিকন ডালে বসে আছে রাসেল ভাই, যেখানে একটা মানে পাখি বসলে ডালটা হেলে যাবে এরকম একটা ডালে বসে আছে। তো আমি ওকে দেখে ডাকতে শুরু করলাম যে ওখানে কি করতেছিস নিচে নাম। ও আমার কোনো কথা না শুনে মানে কিছু সময় থেকে ওখান থেকে পড়ে যায়। তো রাসেল ভাই নিচে পড়ে ও সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং তার হাতে এবং গলায় এইসব জায়গায় কিছু চিহ্ন থাকে। তো আমরা ওখান থেকে তাকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে প্রায় তার হুঁশ আসতেছিল না। ফজরের সময় আমরা নামাজ পড়তে যখন বের হই, তো নামাজের সময় আমরা ওকে মানে বাসায় রেখে যাই। নামাজটা পড়ে এসে দেখি ও মানে যে বিছানাতে রেখে গেছে ও বিছানাতেও নাই। তো আমরা আবার সকালবেলা ফজরের সময় নামাজটা পড়ার পরেই আবার আমরা ওকে বট গাছের কাছে খুঁজতে বের হই। তো আমরা বট গাছের কাছাকাছি যখন যাই রাসেল ভাই, তখন মানে একবারে অল্প দূরত্ব তখন অনেক জোরে একটা বাতাস আসে। তো আমরা যখন ওই গাছের কাছাকাছি যাই, যাওয়ার পরে আমরা গাছের মানে উপরে যেটা দেখলাম, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমরা মানে আগের দিন যেই জায়গায় ও বসেছিল ওই ডালে একটা রশি বাঁধা একটা বডি ঝুলতেছে। তো এটা দেখে আমার সাথে যারা ছিল তারা খুব ভয় পেয়ে গেছিল, চিৎকার করতেছিল, প্লাস আমি নিজেও অনেক ভয় পেয়েছিলাম। তো আমরা ওখানে যখন প্রায় বডিটা 3-4 বার অদৃশ্য হয়ে যাচ্ছে, এরকম প্রায় 5 মিনিটের মতো বাতাস হচ্ছে, প্লাস বডিটা এরকম আপ ডাউন হচ্ছে। তো তারপর রাসেল ভাই আমরা ওখান থেকে বাতাসটা কমে যাওয়ার পরে বাসায় চলে আসি। বাসায় চলে এসে তাকে আমরা কবিরাজের কাছে নিয়ে যাই। তো যখন কবিরাজের কাছে নিয়ে যাই, কবিরাজ আমাদেরকে বললো যে ওর সাথে একটা খারাপ একটা জিন আছে। তো কবিরাজ সেটাকে যেভাবে করে উনি ওনার মাধ্যমে ওটাকে সরাই দিচ্ছে। তারপর রাসেল ভাই উনি আমাদেরকে একটা কথা বলছে যে তোমরা যে 5 জন যেখানে ছিলা, যে কোনো একজনের একটা প্রবলেম হতে পারে। তারপর আমি ঢাকাতে মুভ করি। ঢাকাতে মুভ করার 2 দিন পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাম হাতটা প্রায় 1 মাসের মতো অবশ হয়ে যায়। তারপর রাসেল ভাই আমি আমার ওই যে একটা ফ্রেন্ড ছিল তাকে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, যেখানে একটা অনেক লম্বা একটা লোক আমাকে বলতেছিল যে তোদের আমি ক্ষতি করতে চাইনি। তো আমি আবার এতটুকু বলে চলে গেছে। তো আমি আমার যে ফ্রেন্ডকে নিয়ে এত ঘটনা, ওকে আমি ফোন দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ওই দিনকে তোর কি হয়েছিল আমাকে একটু খুলে বল। তো আমাকে যেটা ও বললো যে আমি যখন বট গাছের কাছে যাই তখন আমি মনে হচ্ছে যে মানে ও খুব ইজিলি উঠতেছে। আসলে সে ইজিলি উঠতেছে না, মানে জিন ছিল ওখানে, প্রায় দুপুর টাইম ছিল, তো জিনদের বডি ধরে উঠতেছিল। তো ওরা এক প্রকার বিরক্ত হয়ে ওকে আর কি মানে উপরের দিকে তুলে দেয়। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আচ্ছা, আপনার শেষের অংশটা ক্লিয়ার না, যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে শুভ পল